আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য আসছি। শুরু থেকে দেখো, আমরা যখন ছোট ছিলাম, আমরা সেই ছোট থাকা অবস্থায় কিন্তু আমাদের বাবা মায়েরা কি করতো, যে একটা চিন্তা ভাবনা করে রাখতো যে আমাদের যারা মানে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ যখন করবে, তখন কি হবে, আমার ছেলেটা কি হবে, ডাক্তার হবে এবং ইঞ্জিনিয়ার হবে। তোমরা একটা মুভি দেখেছো হয়তো বা, হ্যাঁ, সেই মুভিতে যে মেরা মেরা বেটা ডক্টর বানেগা, মেরা বেটা ইঞ্জিনিয়ার বানেগা, তাই না? তো সেই স্বপ্নটাকে লালন করেই কিন্তু আজকে আমরা এই স্টেজে এসে পৌঁছাইছি। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, দিয়ে আসলাম, এবার আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছি, সাথে মেডিকেলের ক্লাস করতেছি, তাই তো? হ্যাঁ, যেহেতু আমরা আজকে মেডিকেল অঙ্গনে আসার জন্য চেষ্টা করছি, তোমাদের জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো। আজকে আমরা ক্লাসটা করব টু ওয়ে কমিউনিকেশনে, ঠিক আছে? বক্তাও বলবে, শ্রোতাও বলবে। মানে তোমরা ফেসবুকে এখন যারা আছো, মানে একবারে ধুম ধারাক্কা কমেন্ট করবা, খালি কমেন্টের উপর আজকে ক্লাস হইব, এবং হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে আজকে আমরা ক্লাস করব, ঠিক আছে? আমরা এই ক্লাস করার সময় আমরা কান্না করব, ঠিক আছে? আমরা কান্নার ভান করব। যদি কারো চোখ দিয়ে পানি নাও পড়ে, তাও আমরা চোখ দিয়ে পানি নিয়ে আসবো। কারণ আজকের যে ক্লাসটা, ফ্রি ক্লাসটা হতে পারে, এই ক্লাসটা তোমাদের জীবনের শেষ ক্লাস হতে পারে। এই ক্লাসটাই তোমাদের আগামী দিনের যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আছে, সেই মেডিকেল অ্যাডমিশন টেস্টের নাজাতের ওসিলা হিসাবে কাজ করবে। একটু সবাই একটু ইনশাল্লাহ কও ভাই, একটু মনের মধ্যে আমার একটু ইয়া হোক। হ্যাঁ, ঠিক আছে। আমরা শুরুতে একটু দেখি, তোমরা একটু কি দেখতে পাচ্ছ। দেখো, এটা কি দেখতে পাচ্ছ? একটু ফেসবুকে একটু ধুমধারাকা একটু কমেন্ট করো। হ্যাঁ, ধুমধারা একটু কমেন্ট করো। দেখো যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা কি? আকাশ ভরা তারা, তাই তো? আচ্ছা, এই যে আকাশ আমরা দেখতে পাচ্ছি, মানে এটা একটা টোটালটা বায়ুমণ্ডল আমরা দেখতে পাচ্ছি, তাই তো? তো এই যে বায়ুমণ্ডলের যে উপাদান আমরা জানি, যেহেতু আমরা পরিবেশ সম্পর্কে পড়তেছি, তার মানে আমরা এই পরিবেশ টোটাল জিনিসটাই আমরা একটু দেখে নেই। আসলে বায়ুমণ্ডলটা কি জিনিস, বায়ুমণ্ডলের কতগুলো স্তর আছে। আমাদের প্রথম যে জিনিসটা, হ্যাঁ, তো এই যে প্রথম যে জিনিসটা, এই পরিবেশের সবগুলো জিনিস সম্পর্কে আমরা একটু জানি। প্রথম কথা এই যে বায়ুমণ্ডলে আমাদের কি কি আছে, বায়ুমণ্ডলে সংযুক্তিগুলো কি কি। দেখো, বায়ুমণ্ডল আয়তনিক সংযুক্তি যদি আমরা পড়ি, যে সবচেয়ে বেশি আছে কি, সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, তাই না? হ্যাঁ, তো এই যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, দেখো নাইট্রোজেনের সংযুক্তিটা দেখো এখানে কত আছে, 78.09%। অক্সিজেনের সংযুক্তি কত আছে? 20.71%। আর কার্বন ডাই অক্সাইডের সংযুক্তি 0.033% হবে, 0.033% হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকেই কিন্তু একটা কোশ্চেন মেডিকেল অ্যাডমিশন টেস্টটা আসছিল, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের বন্ধু বান্ধব যারা এখন জয়েন করে নেয়, খুব দ্রুত একটা করে ওই কি জানি বলে, ফেসবুকে মেনশন করে না, এই মেনশন দিয়ে দাও, এবং ঘাপটি মেরে ক্লাস করো। দেখো, আমরা বেশিক্ষণ ক্লাসও করবো না আজকে, আমরা খুব 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 45 মিনিট আমরা ক্লাস করবো, ঠিক আছে? দেখো, তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন কত পার্সেন্ট, এগুলো এখনই মুখস্থ করে ফেলবা, এবং আমি তোমাদেরকে যখন কোশ্চেন করবো, তোমরা আমাকে রিপ্লাই দিবা। বায়ুমণ্ডলের তাহলে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? এই যে নাইট্রোজেন, এখানে কিন্তু কখনো কখনো 78.09 আছে না, আমরা যদি রেঞ্জে বলি 78 থেকে 79 না 77 থেকে 78, বলো তো এই নাইট্রোজেনের যে রেঞ্জ, এই রেঞ্জটা কোনটা হবে বলো? নাইট্রোজেনের যে রেঞ্জ, সেই রেঞ্জটা কোনটা হবে, তোমাদের কি মনে হয়? তোমরা কমেন্ট করতে থাকো। দেখো, এখানে নাইট্রোজেনের রেঞ্জ মানে পার্সেন্টেজ যদি বলি যে 78.09%। এই যে 0.09% না, এটা আমরা আসলে যারা বড় লোক আছে, আমাদের যাদের অনেক টাকা পয়সা, দেখবা যে আমরা অনেক মানে ভালো আর কি, হ্যাঁ, তারা আমরা এটাকে আসলে গুনায় ধরি না। বিষয়টা যদি তুমি 78% বলো, সেটাও হবে। তবে রেঞ্জে যদি বলো, তাহলে সেটা 77 থেকে 78 হিসাব করবা। এই প্রশ্নটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার আসছিল, এবং অপশনে ছিল 77 থেকে 78, এটাই অ্যান্সার, বুঝছো? এখন আসো অক্সিজেন। তোমাদের বইতে এই যে আমাদের বইতে আছে না, বইতে দেখবা যে আমাদের কিন্তু কেমিস্ট্রির কিন্তু 3 জন মাওলানা আছে, 3-4 জন মাওলানা আছে। তোমরা জানো কেমিস্ট্রির 3-4 জন মাওলানা, মানে যদিও রেসপেক্টফুল মানে স্যার আমাদের, কিন্তু তারপর আমি একটু আমার ভাষায় বলি যে ওনারা আমাদের কেমিস্ট্রির মাওলানা। হ্যাঁ, কেমিস্ট্রির মাওলানা বলতে মাওলানা গাজী মোহাম্মদ আহসানুল কবির, মাওলানা সঞ্জিত কুমার গুহ, মাওলানা সরোজকান্তি সিংহ হাজারি,
ঠিক আছে। তো এই মাওলানা হাজারি স্যারের বইতে দেখবা যে অক্সিজেনের এক জায়গায় আছে 20.94, আবার এক জায়গায় আছে 20.95, বুঝছো। আবার আরেক মাওলানার ইয়াতে আছে তোমার কত 20.71, মানে 20.71। তো এখন এই যে এতগুলো ইনফরমেশন, তোমার কোন ইনফরমেশন কোনটা হচ্ছে মনে রাখবা। এই দোষ তো আর আমার না, এই দোষ তো তোমাদেরও না, এই দোষ কারোরও না, ঠিক আছে দুনিয়াতে। তা আমরা এইগুলো তোমার অতটা ম্যাটার করে না, তোমার জাস্ট 20.সামথিং বা 78.সামথিং এইভাবে মনে রাখলেই হবে। তবে মেডিকেল এডমিশন টেস্টে এত কাছাকাছি তোমার ইয়া কখনো দিবে না, তা আমরা মনে রাখি আর কি। এবং হাজারি স্যারের বইতে এই এক পেজে আছে 20.94 আর এক পেজে আছে 20.95, কিচ্ছু করার নেই, আমাদের কপাল। আর কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড কোশ্চেনটা একবার আসছিল মেডিকেল এডমিশন টেস্টে, এটা তোমরা হচ্ছে ভালো করে মুখস্থ করবে। তারপর এই এখানকার মোটামুটি জিনিসগুলো আমাদের শেষ। এখন আমরা একটু দেখি কোশ্চেন, তোমরা এটার অ্যান্সার বলো যে কোন গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। অ্যান্সারটা একটু করো দেখি, ফেসবুকে কি আছে ওরা? এই ফেসবুকে কমেন্ট না করলে কিন্তু ক্লাস নিতাম না ভাই। আচ্ছা দেখো তাহলে কোন গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, আমরা জানি যে এখানে কি হবে, নাইট্রোজেন গ্যাস হচ্ছে কত পার্সেন্ট হবে, 78%, তাই তো। ওকে, এটা আসছিল দেখো মেডিকেলে 19-20 সেশনে আসছিল। ওকে, এরপর আমরা আসি বায়ুমণ্ডলের হচ্ছে পরিচিতি। আমরা জানি যে বায়ুমণ্ডলের যে পরিচিতি, ধরো যে এটা যদি পৃথিবী ধরি, তাহলে পৃথিবী ধরো যে তোমার এই যে বিভিন্ন লেয়ার আছে, আমরা জানি কি বিভিন্ন বায়ুমণ্ডলের কি আছে, লেয়ার আছে, প্রায় 4টা লেয়ার আছে। তো টোটাল 4টা লেয়ারই যদি আমরা হিসাব করি, এটা টোটালটাই হচ্ছে 500 কিলোমিটার হচ্ছে বিস্তৃতি, ঠিক আছে। টোটাল কত, 500 কিলোমিটার পর্যন্ত হচ্ছে বিস্তৃতি। এবং বায়ুমণ্ডলের 97 মানে 97% হচ্ছে ভূপৃষ্ঠ থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যে। তো এই যে 30 কিলোমিটারের মধ্যে, এইটা কিন্তু আমরা এইভাবে পড়তে পারি যে আমরা জানি যে বায়ুমণ্ডল যদি 500 কিলোমিটার হয়, আমরা জানি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আছে না এগুলা, যেহেতু ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার আছে, তার মানে ওগুলোরও তোমার 0 থেকে 15, তারপর 15 থেকে 50, 50 থেকে তোমার হচ্ছে কত 85, তারপর হচ্ছে 500। তো এইটা যদি আমরা পড়িও, দেখা যাবে যে 30 কিলোমিটার মধ্যে, মানে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই মোটামুটি সবগুলো আমাদের এই 97% হচ্ছে অবস্থান করতেছে। বায়ুমণ্ডলের এই যে 75% হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার, আর 99% থাকে তোমার 30 কিলোমিটার ব্যাপী অঞ্চলে। এই জাস্ট ইনফরমেশনগুলো একটু তোমরা মনে রাখলে আর কি হবে। এখন আসি আমরা তাপমাত্রা, পৃথিবীর যে গড় তাপমাত্রা, সেই গড় তাপমাত্রাটা হচ্ছে কত, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এটা আসছিল মেডিকেল এডমিশন টেস্টে। তোমরা যারা বই নিয়ে বসছো হয়তোবা, সেই বই নিয়ে যারা বসছো, তোমরা হাজারি স্যারের বইতে একবার সিরিয়াল ওয়াইজ আমি হাজারি স্যারের বইটাই আর কি পড়াচ্ছি, ঠিক আছে। আজকে তোমাদের ক্লাস হচ্ছে, আমার সামনে হচ্ছে বইও আছে, আমরা এই বইটা হচ্ছে তোমার পড়াচ্ছি হাজারি স্যারের বইতে, একবার খুব সুন্দর করে যাও, আমি পেজ নাম্বারও তোমাদেরকে বলে দেবো, এখানে এই জিনিসগুলো হচ্ছে তোমরা পাবা। যেমন 2 পেজে এই জিনিসগুলো আছে, যে বায়ুমণ্ডলের গুরুত্ব অংশে 4-5 লাইন পরেই দেখো আছে, হ্যাঁ 3-4 লাইন পরে যে পৃথিবীর গড় টেম্পারেচার কত, 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই কোশ্চেনটাই মেডিকেল এডমিশন টেস্টে আসছিল। কোশ্চেনটা আমরা একটু দেখে নেই। দেখো যে বায়ুমণ্ডল দ্বারা তাপ অপরিবাহী মণ্ডল সৃষ্টির কারণে পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটার অ্যান্সার কী হবে বলো তো? আমরা একটু আগে পড়ে আসলাম যে পৃথিবীর গড় তাপমাত্রা কত, পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, এরপর আসি আমরা একটু বায়ুমণ্ডলের স্তরগুলো সম্পর্কে পড়বো, এবং এখানে একটা পূর্ণ দৈর্ঘ্য যে বাংলা ছায়াছবির একটা কাহিনী আজকে আমরা হচ্ছে দেখবো, এবং এই জিনিসটা বুঝলেই তোমাদের হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। দেখো এখানে এইটা তো আমাদের হচ্ছে পৃথিবী, তার আগে ধরো যে আমি একটা জিনিস আঁকাইলাম, হ্যাঁ। প্রথমে যেটা আছে আমাদের বায়ুমণ্ডলের লেয়ার কয়টা, আগে তার অ্যান্সারটা দাও তো তোমরা, যে বায়ুমণ্ডলের আমাদের হচ্ছে টোটাল লেয়ার কয়টা। ভাই মোবাইল আছে? ফেসবুকে ঢোকেন, বলো বায়ুমণ্ডলের হচ্ছে লেয়ার কয়টা? 4টা লেয়ার। হ্যাঁ, তোমরা অনেকেই হচ্ছে অ্যান্সার দিচ্ছ যে 4টা লেয়ার। এ 3টা 2টা 5টা এডি কেডা ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। 3টা লেয়ার কেডা কয়? হ্যাঁ, বায়ুমণ্ডলের লেয়ার হচ্ছে 4টা, তার মধ্যে আমরা একটু দেখে নেই। বলতো এই যে লেয়ারটা, এই লেয়ারটা কোন কোন লেয়ার আমরা বলবো? তোমরা হয়তো বা অনেকে বলবা যে ভাইয়া এটা তো হচ্ছে ট্রপোস্ফিয়ার, কিন্তু এটা আসলে ট্রপোস্ফিয়ার না, ঠিক আছে। এটা হচ্ছে
সরি এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এইটা ধরো যে ট্রপোস্ফিয়ার, এইটা যদি বলি স্ট্রাটোস্ফিয়ার, এইটা যদি বলি যে মেসোস্ফিয়ার, এইটা হচ্ছে আমাদের কি থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, যাই বলি না কেন, চুম্বকোস্ফিয়ার এটাও হয়। এখন আসো এই যে লেয়ারটা, এই লেয়ার হচ্ছে ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে হচ্ছে কত কিলোমিটার উপরে, আমরা একটু মানে টোটাল সামারাইজড একটু দেখে নেই। এই যে বায়ুমণ্ডলীয় স্তরগুলো আছে সেই স্তরগুলোর হচ্ছে একটা টোটাল একটা সামারাইজ হচ্ছে দেখে নেই। হ্যাঁ, তো এইটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, ভূপৃষ্ঠ থেকে এই ট্রপোস্ফিয়ার হচ্ছে কত আছে আমাদের, এটা হচ্ছে 15 কিলোমিটারের মধ্যে আছে। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার হচ্ছে 15 কিলোমিটার। তাহলে হচ্ছে আমরা যদি একটু বলি যে ট্রপোস্ফিয়ার, হচ্ছে কত, ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 15 কিলোমিটার। আবার আমাদের মাওলানা গাজী মোহাম্মদ আহসানুল কবির স্যার উনি আবার বলেছে এটাকে 0 থেকে 18 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 0 থেকে 15 অথবা 0 থেকে 18 কিলোমিটার। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ার হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার। তোমাদের এগুলো সব মুখস্থ আছে অলরেডি, অথবা 18 থেকে 50 কিলোমিটার। মেসোস্ফিয়ার যদি আমরা হিসাব করি, মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার। আর থার্মোস্ফিয়ার হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। তার মানে এটা হচ্ছে ট্রপো, এটা হচ্ছে স্ট্রাটো, এটা হচ্ছে মেসো, আর এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এখন আসো এই ট্রপোস্ফিয়ারে কি কি ঘটে। 0 থেকে 15 কিলোমিটার তো বললাম, এবং 0 থেকে 15 কিলোমিটার মধ্যে কিছু থাকে, আর 30 কিলোমিটার মধ্যে 99% হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তর সেগুলো হচ্ছে তোমার হচ্ছে থাকে। এখন আসো এই ট্রপোস্ফিয়ারে কি কি ঘটে। আমাদের প্রাকৃতিক যত ঝড় আছে, প্রাকৃতিক যত তোমার হচ্ছে দাঙ্গা হাঙ্গামা, ঠিক আছে, এই যে ইলেকশন নির্বাচন, তারপর তোমার হচ্ছে বিমান চলাচল, তারপর ধরো যে এই যে জুলাই আন্দোলন ঘটছে কোন জায়গায়, কন না কেন, জুলাই আন্দোলন ঘটছে কোন জায়গায় কও। ঠিক আছে, কোন স্তরে ঘটছে জুলাই আন্দোলন, আর কি রংপুর। তোমার এই জুলাই আন্দোলন কোথায় হয়েছে, আমাদের ট্রপোস্ফিয়ারে হয়েছে। ঠিক আছে, তার মানে প্রাকৃতিক যত কাজ আছে এবং মানে বিমান চলাচল যা আছে সবগুলো হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারে। এবার আসি স্ট্রাটোস্ফিয়ারে এখানে আমাদের হচ্ছে জেট বিমান চলাচল করে। আমরা জানি যে জেট বিমান হচ্ছে কি, জেট বিমান শব্দের চেয়ে বেশি দ্রুততায় চলে, সেই বিমানগুলো হচ্ছে জেট বিমান। ঠিক আছে, আচ্ছা, তোমরা অনেকে যারা হচ্ছে বিমানে উঠছো তোমরা দেখবা যে যারা বিমানে আমরা উঠছি, ওই বিমানে যখন উঠি তখন হচ্ছে ওখানে একটা অ্যানাউন্সমেন্ট করে। কি অ্যানাউন্সমেন্ট করে, যে ভদ্র মহিলা এবং মহোদয়গণ, ও যে জায়গায় যাব সেই জায়গায় হচ্ছে তোমার ইয়া দিয়ে দেয় যে ওখানকার ওয়েদার কেমন আছে, সব কিছু কেমন আছে, এগুলো হচ্ছে বলে দেয়, বলে যে আমরা হচ্ছে 14,000 ফিট উপর দিয়ে হচ্ছে আমরা যাব, অথবা 20,000 ফিট হচ্ছে উপর দিয়ে যাব, অথবা 38,000 42,000 ফিট হচ্ছে উপর দিয়ে আমরা এই 50 মিনিটের মধ্যে গন্তব্যে যাই হচ্ছে পৌঁছাবো, এই কথাটা। এখন ফিট যদি আমি একবারে সর্বোচ্চ যদি 42,000 ফিটও যদি হিসাব করি, এই 42,000 ফিটকে যদি কিলোমিটারে যদি মানে ডাইভার্ট করো তাহলে কত হবে জানো, 12.8 কিলোমিটার হয়। তার মানে 12.8 কিলোমিটার যদি হয় তাহলে হচ্ছে কোন স্তরে পড়তেছে, আমরা হচ্ছে 0 থেকে 15। তার মানে যাত্রীবাহী যে বিমানগুলো আছে সেই বিমানগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ার, আর শব্দের চেয়ে যে দ্রুত গতিতে চলে জেট বিমান, সেই জেট বিমান হচ্ছে আমাদের স্ট্রাটোস্ফিয়ার। ঠিক আছে, এখন এখানে আর একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এভারেস্ট পর্বত। হ্যাঁ, এভারেস্ট পর্বত, তো এই এভারেস্ট পর্বতের বলতো এভারেস্টের তোমার উচ্চতা কত, আমরা জানি যে 8.8 কিলোমিটার, তাই তো, 8.8 কিলোমিটার হচ্ছে এভারেস্ট। তার মানে এই এভারেস্ট হচ্ছে কোন জায়গায় পড়ছে বলো, এই এভারেস্টটা তাহলে হচ্ছে কোন স্তরে আছে, আমরা জানি এই এভারেস্টটা হচ্ছে আছে এই ট্রপোস্ফিয়ারে। ঠিক আছে, আর স্ট্রাটোস্ফিয়ার আসি, স্ট্রাটোস্ফিয়ার আমরা একটা কিন্তু অলরেডি পড়েছি, সেটা হচ্ছে জেট বিমান চলাচল করে, তাই না। এখানে এই স্ট্রাটোস্ফিয়ারে আরেকটা মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। তার আগে তোমাদেরকে একটু কোশ্চেন করি যে ওজন মানে ওজন স্তর গঠন হয় কোন জায়গায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি শোষিত হয় কোন জায়গায়, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন তোমরা আমাকে অ্যান্সার করবা যে আলট্রাভায়োলেট রশ্মি শোষিত হয় কোন জায়গায়, এটা একটু কমেন্টে জানাও যে আলট্রাভায়োলেট রশ্মি কোথায় শোষিত হয়। এই কোশ্চেনটা অ্যান্সার দুইটা আছে, তো আগে তোমাদের হচ্ছে দেখি যে কোথায় শোষিত, তোমরা হচ্ছে কি বলতেছো। না এডি দেখে আমার লাভ নাই, কাম হইতেছে না। আচ্ছা দেখো,
আলট্রাভায়োলেট রশ্মি কোথায় শোষিত হয়? স্ট্র্যাটোস্ফিয়ার যেহেতু পড়াচ্ছি তার মানে ওই জিনিসটাও তোমাদেরকে একটু মানে বুঝাই দেই, নাইলে তোমরা আসলে বুঝবা না। এটা সিএফসি তেও আছে, তোমরা এখানে চাইলে হচ্ছে এখানে হচ্ছে বুঝে নিতে হচ্ছে পারবা। দেখো প্রথম কথা হচ্ছে আমরা জানি যে এইটা যদি হয় ভূপৃষ্ঠ, এইটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, এইটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এইটা হচ্ছে মেসোস্ফিয়ার, এইটা হচ্ছে থার্মোস্ফিয়ার, আর এইটা কি কত? এটা মানে তোমরা চেনো না, হ্যাঁ এটা কিন্তু অনেক মানে সুন্দর একটা জিনিস, ওয়াও জিনিস এটা। আচ্ছা তার আগে কত, এই যে আমি যে এই যে স্তরগুলো যে আঁকাইলাম, এই আঁকানিটা আমার কেমন হয়েছে একটু তোমরা কমেন্ট করো তো। এই যে আঁকানিটা মনে হয় খুব ভালো হয়েছে, আমি কিন্তু খুব ভালো চিত্র আঁকাইতে পারি, হ্যাঁ এটা অনেক সুন্দর একটা চিত্র হয়েছে। তোমরা একটু ফেসবুক কমেন্টে একটু ওয়াও লেখো, মানে ওয়াও হয়েছে, লুকিং লাইক এ, মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও, ঠিক আছে? একটু উৎসাহ দিবা তাহলে আমি একটু উৎসাহ পাবো আর কি। হ্যাঁ ওয়াও হয়েছে এটা। এই তো যাই হোক, এটা হচ্ছে সূর্য। এখন সূর্য, এই সূর্য থেকে আসে কি? আলট্রাভায়োলেট রশ্মি আসে আমরা জানি, তাই তো? তো সূর্য থেকে আসে তোমার হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি। এই আলট্রাভায়োলেট রশ্মি এই স্তরটার নাম কি আমাদের বলো তো? এই যে স্তরটা আছে সেই স্তরটার নাম কি? এই স্তরটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার, আমরা জানি। হ্যাঁ তাহলে প্রথম শোষিত হইল আলট্রাভায়োলেট রশ্মি কোন জায়গায়? থার্মোস্ফিয়ারে। এরপরে আসবে তোমার হচ্ছে কোথায়? মেসোস্ফিয়ারে। এরপর আসবে কোথায়? এখানে হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে এসে এখানে কিন্তু তোমার হচ্ছে বাধাপ্রাপ্ত হবে, ঠিক আছে? বাধাপ্রাপ্ত হবে। কেন বাধাপ্রাপ্ত হবে? কারণ এখানে হচ্ছে ওজোন স্তর আছে। কি আছে এখানে? ওজোন স্তর আছে, বাধাপ্রাপ্ত হয়ে যাবে। এখন ভূপৃষ্ঠে মানে পৃথিবীতে তোমার হচ্ছে আবার আরেকটা জিনিস আছে, মানে এখানে সোজা কথা একটা হচ্ছে বাংলা সিনেমার হচ্ছে ওই যে মানে আছে না, বাংলা সিনেমায় দেখায় না যে নায়ক নায়িকা যেগুলো দেখায় আর কি, ধরো যে এরে পছন্দ করছে, অয়রে পছন্দ করছে, তো ধরো যে আলট্রাভায়োলেট রশ্মিটা পছন্দ করছে ক্লোরিন, মানে ক্লোরিন চাইতেছে আলট্রাভায়োলেট রশ্মির সাথে হ্যার বিয়া হোক, এটা চাইতেছে। এখন ক্লোরিন আলট্রাভায়োলেট রশ্মি আবার এই পৃথিবীতে আসতে পারতেছে না, তো পৃথিবী থেকে তোমার হচ্ছে ক্লোরিন যায়, ওই ক্লোরিনের ভাব হইতেছে তোমার ওজন, ওজন হচ্ছে বুঝাইতেছে মানে হালকা একটু কাটিকুটি দিতেছে ধরো। তো এই যে হালকা যদি কাটিকুটি দেয় তাহলে কি হইব? ওজন স্তর হালকা হয়ে যাবে, আর ওজন স্তর যখন হালকা হয়ে যাবে তখন এই আলট্রাভায়োলেট যে রশ্মিটা আছে সেই রশ্মিটা কোথায় আসবে? পৃথিবীতে চলে আসবে, এরা দুইজন হচ্ছে মোলাকাত করবে। বিষয়টা ক্লিয়ার কিনা কও? মানে আলট্রাভায়োলেট রশ্মি পৃথিবীতে আসতে চায়, কার সাথে দেখা করতে চায়? ক্লোরিনের সাথে দেখা করতে চায়, ঠিক আছে? এখন ক্লোরিন যায় আবার মানে ওরে পৃথিবীতে নিয়ে আসার জন্য ওই ওজোন স্তর মানে ওর বাপরে যায় হচ্ছে হালকা কাতিকুতি দিয়েছে, মানে কাতিকুতির কারণে এই আলট্রাভায়োলেট রশ্মিটা পৃথিবীতে আসছে। এখন বলো এখানকার এই যে মেকানিজমটা যে হইলো, ওজোন স্তর হালকা হইলো, কার কারণে হইলো হালকা? প্রশ্নের অ্যান্সারটা করো, যে কার কারণে হইলো হালকা? হালকা হয়েছে ক্লোরিনের কারণে, তাই না? এই ক্লোরিন তো আলট্রাভায়োলেট রশ্মিকে নিয়ে আসছে, এই জন্য ওজোন স্তর, ডক্টর সুশান্ত সলোমান বলেছেন যে ওজোন স্তর হালকা হবে বা ওজোন স্তর যে ছিদ্র হবে, ওজোন স্তর যে ফুটা হবে, এটার জন্য দায়ী মূলত ক্লোরিন দূষণ। এটার জন্য দায়ী মূলত কে? ক্লোরিন দূষণ। কিন্তু আমার মতে এটার জন্য ক্লোরিন দূষণ কখনো দায়ী না ভাই। এখন কও এর দায় কার? এর দায় কার বোঝাবে দেবেন? কও এর দায় কার? এই যে আলট্রাভায়োলেট রশ্মি পৃথিবীতে আসলো, এর দায় কার? এ দায় তোমরা দায় আমার বুদ্ধিও না আবার, হ্যাঁ এই দায় চাপানোর রাজনীতি করা যাবে না। কার কারণে হইলো হালকা? আল্লাহ হাওলা আল্লাহ হাওলা। এই যে দায় আমার উপর দিয়ে দিছে বলা ভাই, আল্লাহ আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দায় কি আমার আইছে? শোনো, এই দায় আমার উপর চাপাইলে হবে না, এই দায় হচ্ছে তোমাদের দায়। এই যে তোমরা যারা ক্লাস করতেছো, তোমরা এসি ছাইরা ক্লাস করতেছো, তোমাদের সামনে তোমরা সবাই হচ্ছে ফ্রিজ চালু করতেছো, ফ্রিজ চালাইতেছো ভাই, এটা কি আমি যে তোমাদের বাসায় যে চালাইতেছি? এটা তো আমি যে চালাইতেছি না, তার মানে দায় তোমাদের। কারণ ফ্রিজ, তারপর হচ্ছে রেফ্রিজারেটর বা তোমার হচ্ছে টিভি, এগুলো থেকে কি আসে? এগুলো থেকে তোমার আসে কি? এসি। এগুলো থেকে আসে সিএফসি। সিএফসি কি প্রডিউস করে? সিএফসি প্রডিউস করে হচ্ছে ক্লোরিন। এই ক্লোরিন হচ্ছে যাই হচ্ছে ওজোন স্তরকে হালকা করে দেয়। তার মানে ওজোন স্তর গঠন, মানে ওজোন স্তর গঠন হয়েছে কোন জায়গায়? ওজোন স্তর গঠন হয়েছে কোথায়?
এই স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। তাহলে এই মেকানিজমটা গেল। তার মানে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে আমরা পড়লাম মানে কয়েকটা জিনিস। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে পড়লাম আমাদের একটা হচ্ছে জেট বিমান চলাচল করে, আর একটা হচ্ছে ওজোন স্তর গঠন হয়, এবং আলট্রাভায়োলেট রশ্মি কিন্তু মেইন যে শোষণটা সেই শোষণটা হয় থার্মোস্ফিয়ারে, তারপর আস্তে আস্তে এসে স্ট্র্যাটোস্ফিয়ারে শোষণ হয়। আশা করি তোমাদের যেটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি আমরা মেসোস্ফিয়ার, ঠিক আছে। এই যে মেসোস্ফিয়ার আছে এটা সবচেয়ে আমরা কি বলি জানো, মেসোস্ফিয়ারকে আমরা সবচেয়ে বলি যে শীতল অঞ্চল, সবচেয়ে শীতল অঞ্চল। এখন এই জিনিসটাকে বুঝাই দিই তোমাদেরকে। শীতল অঞ্চল বলতে ধরো যে মানে ভূপৃষ্ঠের যত উপরে যাবা, ধরো যে তোমার এটা ভূপৃষ্ঠ, এই যে ট্রপো, স্ট্রাটো, মেসো আর হচ্ছে থার্মো, হ্যাঁ, ধরো যে স্ট্রাটো, মেসো আর হচ্ছে থার্মো। আরে আমি তো এসি চালাইতেছি, আমি তো তোমাদের উপকার করতেছি ভাই। আমি যে এসিতে ক্লাস নিতেছি এটা তোমাদের উপকার হইতেছে, মাইনে নাও। যাই হোক, তো এই যে ধরো আমাদের যে এই যে চারটা যে ইয়া আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, এইখানে মেসোস্ফিয়ারটা মানে যত উপরে আমরা যাব ভূপৃষ্ঠের তত হচ্ছে আমাদের কি হবে, টেম্পারেচার কমবে। টেম্পারেচার কি কমবে। এই যে টেম্পারেচার বাড়া কমা এইটাকে বলে ল্যাপস রেট। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে ল্যাপস রেট। এখন ল্যাপস রেট হচ্ছে দুই ধরনের হয়। টেম্পারেচার বাড়া কমা মানে ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরে যাব তত হচ্ছে কি টেম্পারেচার বাড়বে অথবা কমবে। তো এই বাড়া কমাটাকে আমরা বলতেছি ল্যাপস রেট। এখন ল্যাপস রেট দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ ল্যাপস রেট হয় আর একটা হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট হয়। এখন পজিটিভ ল্যাপস রেট মানে কি দেখো, এই যে ভূপৃষ্ঠ থেকে যখন তোমরা উপরে গেলা, ট্রপোস্ফিয়ার যেটা আছে এইখানে তোমার হচ্ছে মানে টেম্পারেচারটা কমবে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব টেম্পারেচার কমবে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব টেম্পারেচার কমবে। এটা নর্মাল, এটা স্বাভাবিক, এই জন্য এটাকে আমরা পজিটিভ ল্যাপস রেট বলি। তার মানে ট্রপোস্ফিয়ারে আমরা পাবো পজিটিভ ল্যাপস রেট, ঠিক আছে। তার মানে কি বুঝলাম, যে এখানে আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব স্বাভাবিকভাবে টেম্পারেচার কমবে, এটা পজিটিভ ল্যাপস রেট, ঠিক আছে। এখন তার মানে এই যে টেম্পারেচার কমতে কমতে এখানে হবে কত, -55 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে যাবে। এখন এই ট্রপোস্ফিয়ার থেকে আবার যখন স্ট্র্যাটোস্ফিয়ারে যাবা তখন আবার টেম্পারেচার হচ্ছে বাড়বে। তার মানে প্রথমবার হচ্ছে কমলো, পরে হচ্ছে বাড়বে। এখানে স্ট্র্যাটোস্ফিয়ারের শেষে যায় টেম্পারেচারটা হবে 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এই যে বাড়লো। আবার মেসোস্ফিয়ারে যত উপরে যাবা তখন আবার কি হবে, কমবে, ঠিক আছে। তাহলে এই যে বাড়লো কমলো বাড়লো, তার মানে দেখো বাড়লো কোন কোন জায়গায়, কমলো কোন কোন জায়গায়, ট্রপোস্ফিয়ারে কমতেছে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়তেছে, আবার মেসোস্ফিয়ারে কমতেছে। তাই যে জায়গাগুলোতে কমতেছে এটা নর্মাল, মানে উপরে গেলে টেম্পারেচার কমবে, এটা নর্মাল, এটা বেস, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা পজিটিভ ল্যাপস রেট বলতেছি। আর নেগেটিভ ল্যাপস রেট মানে নর্মালি কমার কথা কিন্তু হেরা বাড়তেছে, তার মানে স্ট্র্যাটোস্ফিয়ারে যাই হচ্ছে বাড়ছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটাকে আমরা নেগেটিভ ল্যাপস রেট বলি। তার মানে এই দুইটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করতেছি। তো পজিটিভ মানে কি, টেম্পারেচার কমবে, এটাই স্বাভাবিক, আর নেগেটিভ মানে হচ্ছে টেম্পারেচার বাড়বে, এটা অস্বাভাবিক, ঠিক আছে। এখন এই যে এইভাবে টেম্পারেচার বাড়তে কমতে মেসোস্ফিয়ারে যায় সবচেয়ে শীতল হবে, সবচেয়ে শীতল হবে। এই জন্য মেসোস্ফিয়ারকে আমরা বলতেছি সবচেয়ে শীতলতম অঞ্চল। তার কারণ আবার হচ্ছে বাড়বে, এরপরে তোমার থার্মোস্ফিয়ারে বাড়তেছে, তো থার্মোস্ফিয়ারে যখন হচ্ছে বাড়বে তখন আবার এটা তোমার সূর্য আমাদের মামুর কাছাকাছি আছে, এটা তো যেহেতু মামুর কাছাকাছি আছে সেহেতু এটা তোমার হচ্ছে আরও টেম্পারেচারটা হবে, বাড়বে এই জন্য। এবং এখানে টিপ পয়েন্টে যায় টেম্পারেচারটা, এবং এখান থেকেই থার্মোস্ফিয়ার থেকেই আলট্রাভায়োলেট রশ্মি, বেতার তরঙ্গ যা আছে, বেতার তরঙ্গ, এই বেতার তরঙ্গগুলো এখান থেকে প্রতিফলিত হয়। তাহলে আমরা যদি একটা সামারাইজ করে ফেলি এই টোটাল যে বায়ুমণ্ডলের ইয়াগুলা, তাহলে আমরা একটু দেখে নিই, দেখো কি কি আছে। প্রথম কথা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের স্তর হচ্ছে কয়টা, একটু তোমরা অ্যান্সার করতে থাকো বায়ুমণ্ডলের স্তর কথা, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে থাকি, ঠিক আছে, যাতে করে তোমাদের হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমাদের প্রথমে হচ্ছে বায়ুমণ্ডলের স্তর কয়টা, বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 4টা। এরপরে আসি আমরা বায়ুমণ্ডলের প্রথম স্তর পড়ছি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে কত ছিল, ট্রপোস্ফিয়ার হচ্ছে 0 থেকে 15 কিলোমিটার অথবা 0 থেকে 18 কিলোমিটার, তাই তো। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে কত ছিল, স্ট্র্যাটোস্ফিয়ার 15 থেকে 50 অথবা 18 থেকে 50 কিলোমিটার। মেসোস্ফিয়ার হচ্ছে কি 50 থেকে 85, আর থার্মোস্ফিয়ার হচ্ছে 85 থেকে 500। থার্মোস্ফিয়ারের আরও কয়েকটা নাম আছে, সেই নামগুলো কি, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। কবির স্যারের বইতে তোমরা দেখবা, কবির স্যারের বইতে কিন্তু এই থার্মোস্ফিয়ারকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এগুলা, আর হাজারি স্যারের বইতে থার্মোস্ফিয়ারের অপর নাম দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের
এখন আমরা যদি আসি যে কোথায় কি ঘটে, যেমন ট্রপোস্ফিয়ার আমরা কি বললাম, সাধারণ বিমান চলাচল করে, তারপর এখানে প্রাকৃতিক যত ঝড় ঝঞ্ঝা যা আছে, ঠিক আছে, সবগুলো হয় এখানে। তারপর জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে, এবং কি আসে এখানে ওজোন স্তর গঠন হয়, ঠিক আছে। অনেকেই বলে যে আলট্রাভায়োলেট রশ্মি এখানে শোষিত হয়, মেইন শোষণ হয় থার্মোস্ফিয়ারে, কিন্তু আসে স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি মেসোস্ফিয়ার শীতলতম অঞ্চল, আর থার্মোস্ফিয়ার হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে সামারি, আর ল্যাব স্টেট হচ্ছে আমরা বলছি। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কিছু পর্দা আছে, হ্যাঁ। এই পর্দাটা পরে আমাদের হচ্ছে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা, মানে বায়ুমণ্ডলটা হচ্ছে শেষ। ল্যাব পর্দা কি কি আছে দেখো, ধরো যে এইটা হচ্ছে তোমার ট্রপোস্ফিয়ার, এখান থেকে শুরু হয়েছে এই যে এই পর্যন্ত, তাই তো। তাহলে এই যে এই জায়গা ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে পর্দাটা, এটার নাম হচ্ছে ট্রপোপস, ঠিক আছে, ট্রপোপস। আবার স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের যে মাঝখানে যে পর্দাটা, সেটার নাম হচ্ছে স্ট্র্যাটোপস, ঠিক আছে, স্ট্র্যাটোপস। আর মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে মানে পড়বা, এই দুইটা পড়ো, দুইটা পড়লে হবে যে ট্রপোপস আর হচ্ছে কি স্ট্র্যাটোপস। আরেকটা আছে মেসোপসও আছে, মেসোপসটাও পড়ো। এই মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মাঝখানে আছে কি মেসোপস, ঠিক আছে। এই হচ্ছে তিনটা পর্দা, এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন আসো এই জায়গাগুলো থেকে কি কি প্রশ্ন আসছে মেডিকেল এডমিশন টেস্টে আমরা একটু দেখে নিই। তার আগে এই যে এখানে সবগুলো বলা আছে, ট্রপোস্ফিয়ার, এই যে দেখো বৈশিষ্ট্যগুলো কি, আবহাওয়া জলবায়ু হচ্ছে নিয়ন্ত্রণ, প্রায় সব ধরনের বিমান চলাচল করে, এই স্তরে আমরা আসলে আসি, বসবাস করতেছি এই স্তরে। স্ট্র্যাটোস্ফিয়ার দেখো জেট বিমান মানে চলাচল করে, আবহাওয়া শুষ্ক এবং শান্ত থাকে, এই জন্য এটাকে শান্ত মণ্ডল হচ্ছে বলা হয়, তাই তো। ওজোন স্তর ছাতার মতো থাকে, এগুলো আমরা সবগুলো হচ্ছে পড়ে ফেলেছি। এই যে এখানে যা আছে এগুলো হচ্ছে আমরা সবখানে পড়ে ফেলেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে একটা কোশ্চেন আছে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনটা কি, যে বলো তো আন্তর্জাতিক যে মহাকাশ গবেষণা কেন্দ্র, সেই কেন্দ্রটা কোন জায়গায় অবস্থিত, সেটা হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ারে, এই যে থার্মোস্ফিয়ারে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ হচ্ছে গবেষণা কেন্দ্র, ঠিক আছে, গেল। এরপরে আমরা আসি এই যে ট্রপোপস, ট্রপোবিরতি, স্ট্র্যাটোপস, মেসোপস, আর এই যে ল্যাবস্ট্রেট, এগুলো সবগুলো তোমাদের হচ্ছে বুঝাইছি, হ্যাঁ, এগুলো লাগবে না। আমরা আসি প্রশ্নগুলো একটু হচ্ছে ইয়া করে ফেলি। দেখো এটার অ্যান্সার কি হবে বলো, এতক্ষণ ধরে বুঝাইলাম। আলট্রাভায়োলেট রশ্মি বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়, মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 সেশনে আসছিল, বলো এটার অ্যান্সার কি হবে, এ বি সি ডি, তোমরাই বলো। ওরা কি আদৌ আছে না গেছে গা? এ তোমরা কি আসো, ক্লাসে আসো না গেছো? হ্যাঁ, হ্যাঁ, দেখো তাহলে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি বিকিরণের প্রভাব থেকে সুরক্ষা দেয় কে, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর। হ্যাঁ সুন্দর, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর, এটার অ্যান্সার করো। বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, দেখো আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। এখানে দুইটা জিনিস, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার হবে না তোমার এখানে, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার যে কোনো একটা হবে, তোমরা অ্যান্সার করো। তার মানে হ্যাঁ, এটা অ্যান্সার তোমরাই বলো, ঠিক আছে। এরপর আমরা পরেরটাতে যাই। দেখো সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করতে পারে নিচের কোনটি, অতি বেগুনি রশ্মি আলট্রাভায়োলেট রশ্মি শোষণ করে কোন গ্যাস, ঠিক আছে, এই যে অ্যান্সার। এটা আমি এইগুলোর অ্যান্সার দিব না, যেহেতু পড়াইছি তার মানে তোমরা অ্যান্সার দিবা। এরপরে দেখো রান্নার সিলিন্ডারে না, এটা দেখো বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের হচ্ছে মূল উপাদান হচ্ছে কোনটি, বলো মূল উপাদান কোনটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের, এটা সহজ কোশ্চেন, কি হবে অ্যান্সার, ওজোন। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কোন গ্যাস, বলো এটা কি হবে, এটা কোনটা হবে বলো, সহজ আছে, হ্যাঁ। এরপরে আসো হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার। এই যে একটু আগে আমরা পড়লাম যে 0 থেকে 15, 15 থেকে 50, 50 থেকে 85 এবং 85 থেকে 500, ঠিক আছে। তো এইটা ছিল ট্রপোস্ফিয়ার, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হচ্ছে মেসোস্ফিয়ার, এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তো এই যে প্রথম যে তিনটা আছে, এই তিনটাকে আমরা বলতেছি হোমোস্ফিয়ার, ঠিক আছে। আর এই যে এটাকে আমরা বলি হেটেরোস্ফিয়ার, ঠিক আছে।
হেটারোস্ফিয়ার। এখন তোমাদেরকে যদি বলে যে হোমোস্ফিয়ারের হচ্ছে পরিসর কত, হোমোস্ফিয়ারের পরিসর কত, তাহলে কি বলবা 0 থেকে এই যে 85 পর্যন্ত, আর 85 থেকে 500 হচ্ছে হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ারে কি কি থাকে, মানে কোন তিনটা অঞ্চল থাকে বললাম, ট্রপো, স্ট্রাটো, মেসো। আর হেটারোস্ফিয়ার অন্তর্ভুক্ত থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এখানে আয়নোস্ফিয়ার যদি বলে তাও হবে, আয়নোস্ফিয়ার, তারপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, এগুলো সবগুলো তোমার হচ্ছে এখানে, ঠিক আছে গেল। আর হেটারোস্ফিয়ারের হচ্ছে মুখ্য উপাদান হিন দিয়ে তোমরা হচ্ছে মনে রাখতে পারো, এস তে তোমার হচ্ছে হাইড্রোজেন, ই তো হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম, আর এন তো হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন, আর হচ্ছে কি পারমাণবিক অক্সিজেন। ওকে, এটা হচ্ছে মুখ্য উপাদান। এরপরে আমরা আসি, এই যে দেখো এই জিনিসগুলো হচ্ছে কি দেখতে পাচ্ছ এখানে, এখানে দেখো অতি বেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি বায়ুমণ্ডলের ওজোন স্তরকে তোমার হচ্ছে ভেদ করে তারপর হচ্ছে পৃথিবীতে চলে আসতেছে, এই যে এরকম টাইপের একটা ছবি তোমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছ। এই যে তোমার আলট্রাভায়োলেট রশ্মি আমাদের পৃথিবীতে চলে আসতেছে, একটু আগে তোমরা তো দায় দিয়ে দিলা আমার উপর, ঠিক আছে, যেহেতু দায় দিয়ে দিচ্ছ, যাই হোক আমি কিছু মনে করি নাই। কিন্তু দেখো এই জায়গার ক্ষতিটা কীরকম ক্ষতি হয় আমাদের, এই যে আলট্রাভায়োলেট রশ্মিটা পৃথিবীতে আসতেছে কীরকম ক্ষতি হয়, দেখো ক্ষতিকর কারণ এই জিনিসটা কি আর এই জিনিসটা কি, দেখো দেখি, ওটা হচ্ছে স্কিনে তোমার হচ্ছে ক্ষত সৃষ্টি করতেছে, এই ক্ষত হতে হতে স্কিন ক্যান্সার হচ্ছে তোমার হয়ে যাবে এই আলট্রাভায়োলেট রশ্মি যদি তোমার বডিতে পড়ে। আর এইটা হচ্ছে তোমার চোখের মধ্যে দেখো একটা সাদা সাদা একটা হচ্ছে ইয়ে পড়ছে, এইটার নাম হচ্ছে ক্যাটারেক্ট, ঠিক আছে, ক্যাটারেক্ট হচ্ছে বলা হয়, ঠিক আছে, আই ক্যাটারেক্ট মানে চোখে ছানি পড়া, এই রোগটার নাম হচ্ছে চোখে ছানি পড়া। যদি এই প্রশ্নটা আসে মাঝে মধ্যে যে চোখে ছানি পড়া হচ্ছে এটা কার কারণে, আলট্রাভায়োলেট রশ্মির কারণে হয়, ঠিক আছে, বায়োলজিক্যাল যে প্রক্রিয়া সেটা বিনষ্ট করে, আর এই যে স্কিন ক্যান্সার হচ্ছে বৃদ্ধি করে, ঠিক আছে। তাহলে আমাদের আলট্রাভায়োলেট রশ্মি মোটামুটি গেল। এবার আসি, দেখতে পাচ্ছ কি ঘূর্ণিঝড় এবং হচ্ছে জলোচ্ছ্বাস, তাই না, এই জিনিসটা আসলে তোমাদের একটু বুঝাই দেই, হ্যাঁ, কারণ কোশ্চেনগুলো সহজ, মানে এগুলো অতটা বোঝানো লাগে না, কিন্তু তারপরে একটু বলি তোমাদেরকে, নাহলে আবার মানে আমার মন মানবে না, হ্যাঁ, যাই হোক। তো বিষয়টা হচ্ছে যখন মানে এই যে ধরো যে বৃষ্টিপাত যখন হচ্ছে, যে এইদিকে ধরো যে সারাদিন বৃষ্টি হইতেছে, সারাদিন বৃষ্টি হলে আমরা কি বলি, মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তার মানে সমুদ্রের মধ্যে কি সৃষ্টি হয়েছে, নিম্নচাপ সৃষ্টি হয়েছে, মানে আমরা এই জিনিসটা হচ্ছে বলি, তার মানে সমুদ্রের নিম্নচাপ যদি থাকে তার মানে ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড় হওয়ার আগে কি বলি আমরা, যে নিম্নচাপ হচ্ছে, নিম্নচাপ হইতেছে, তাই তো, চাপ হবে তাহলে নিম্ন, ঘূর্ণিঝড় সৃষ্টির হচ্ছে প্রথম ইয়া কি, চাপ হচ্ছে নিম্ন, যদি চাপ নিম্ন হয় তাহলে টেম্পারেচার কিরকম হবে বলো, টেম্পারেচার তাহলে কিরকম হবে, টেম্পারেচার হাই হবে, হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে প্রেশার যেটা আছে সেই প্রেশারটা হচ্ছে লো প্রেশার, আর তাহলে টেম্পারেচার হচ্ছে হাই টেম্পারেচার, তাহলে এই হাই টেম্পারেচারটা হচ্ছে কত ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য, সেটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বা 18 ডিগ্রি ফারেনহাইটের বেশি সহ হচ্ছে পড়বা, ঠিক আছে, বেশিটা সহ তোমাদেরকে হচ্ছে পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে টেম্পারেচার হাই আর প্রেশার হচ্ছে তোমার লো থাকতে হবে, তাই তো। তো এগুলো হচ্ছে নিয়ামক, তোমাদের বইতে দেওয়া আছে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে নিয়ামক কি কি, চাপ থাকবে, টেম্পারেচার থাকবে, তারপর জলীয় বাষ্পের মানে পরিমাণ থাকবে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আছে। দেখো সাইক্লোন সৃষ্টির জন্য কি কি থাকবে, তোমার ঘূর্ণিঝড়ের এই যে এখানে সবগুলো দেওয়া আছে, দেখো সাইক্লোন তৈরি হতে সাগরের পানির টেম্পারেচার কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়, এর বেশি হইতে হয়, এই বেশি শব্দটা সহ হচ্ছে পড়বা। তোমরা গুণগত রসায়নে হয়তো একটা জিনিস পড়ছো, সেই গুণগত রসায়নে আমরা কি পড়ছি, যে কি জানি বলে ওটাকে, আংশিক পাতনের টেম্পারেচার কত, ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু আসছিল, আংশিক পাতনের টেম্পারেচার, এটা আমরা জানি, তোমরা জেনে থাকলে কমেন্ট করবা, আমরা জানি হচ্ছে আংশিক পাতনের টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। এখন এটা কম হবে, আংশিক পাতন হলে কম, আর সাধারণ পাতন যদি হয় তাহলে হচ্ছে বেশি, মানে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হবে সাধারণ পাতন, আর আংশিক পাতনের টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, এই কম সহ কিন্তু অপশনে ছিল মেডিকেল এডমিশন টেস্টে, বুঝছো, এই জন্য এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে গেল। তাহলে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য আমাদের এটা বেশি সহ হচ্ছে পড়বা, এটা একটা। আর বায়ুচাপ তো তোমার 30 কিলোমিটারের নিচে থাকে, পূবালি বায়ু কাকে বলে, এই কোশ্চেনটা মাঝে মধ্যেই আসে, সেটা হচ্ছে ঘন্টায় 20 কিলোমিটার যদি বাতাসটা হয় তাহলে সেটাকে আমরা পূবালি বায়ু বলি। আর সুপার সাইক্লোন কখন আমরা বলবো, যদি বাতাসের গতিবেগটা থাকে কত 250 কিলোমিটারের বেশি হয়, তাহলে সেটা হবে সুপার সাইক্লোন। এখন এই ঘূর্ণিঝড় তাহলে কিভাবে সৃষ্টি হয়, সমুদ্রে হুদাই তোমার হচ্ছে ইয়ার সৃষ্টি হইলো, ঘূর্ণিপাকের সৃষ্টি হইলো না, সমুদ্র তলদেশে কি হয়, ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পটা হচ্ছে কি, ধরো যে আমরা
এই যে পৃথিবীতে আছি না আমরা, এই পৃথিবীতে কিন্তু কয়েকটা প্লেটের উপর দাঁড়ায় আছি, ঠিক আছে? ইউরেশিয়ান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট, ঠিক আছে? এরকম কয়েকটা প্লেটের উপর দাঁড়ায় আছি। তা এই প্লেটগুলো একটার সাথে আরেকটা হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয়। এই যে তোমার হচ্ছে এভারেস্ট কিভাবে তোমার তৈরি হইলো? একটা প্লেট আর একটা প্লেট সংঘর্ষের ফলে, এই যে ধরো যে এই একটা প্লেট আর এই একটা প্লেট, তো এই প্লেট দুইটা যখন এই পাশে আসতেছে, এই পাশে আসছে, এর মাটিগুলো যাইব কই? এরা কি এগুলো কি এই পাশেও ঢুকে যাব? এই পাশে তো আর কিছু নাই, তার মানে এরা কি হবে? এরা এই যে এরকম হচ্ছে উপরে হচ্ছে উঠে যাবে, ঠিক আছে? তো এরকম যদি উপরে উঠে যায় তার মানে এটা কি হবে? এটা পাহাড় পর্বতের যে সৃষ্টি, এই ভূমিকম্পের ফলে অথবা সংঘর্ষের ফলেই তোমার হচ্ছে এটা সৃষ্টি হচ্ছে। যখন সংঘর্ষ হবে তখন এখানে একটা কম্পনের সৃষ্টি হবে। সেই কম্পনটা সমুদ্র তলদেশে যদি এই কাহিনী হয় তাহলে এখানে কম্পনের সৃষ্টি হয়, এটা ঘূর্ণিপাকের সৃষ্টি হয়। এইভাবে তোমার ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয় এবং এটা কিন্তু বইয়ে তোমাদের আছে টেকটনিক ভূমিকম্প, ঠিক আছে? টেকটনিক ভূমিকম্প বলা হয় এটাকে, টেকটনিক ভূমিকম্প বলা হয়, ঠিক আছে? তাহলে এইটা গেল আমাদের এই ঘূর্ণিঝড় এবং হচ্ছে জলোচ্ছ্বাস। এখন এক এক জায়গায় এক একটা কথা বলা হয়, এটা তো তোমরা পড়বা। কোথাও সাইক্লোন বলা হয়, কোথাও হ্যারিকেন বলা হয়, কোথায় হচ্ছে টাইফুন। যেমন ফিলিপাইনে বলা হয় টাইফুন। হ্যারিকেন তোমার হচ্ছে বলা হয় ইয়াতে ইউএসএ মানে আমেরিকান অঞ্চল, মানে আমেরিকান অঞ্চলগুলোতে হ্যারিকেন বলা হয়। আর সাইক্লোন হচ্ছে অস্ট্রেলিয়া এবং এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এইগুলোতে তোমার হচ্ছে সাইক্লোন বলা হয়, ঠিক আছে? গেল, এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গেল। এবার আসি, যেহেতু আমরা ঘূর্ণিঝড় বলতেছি, ঘূর্ণিঝড়ের সাথে একটা বজ্রপাত যে আছে সেটা হচ্ছে আমরা একটু পড়ে ফেলি। এটা রাসায়নিক বিক্রিয়ার ফলে হয়। নাইট্রিক অক্সাইড হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের হচ্ছে উৎপন্ন হয়, তাই তো? আচ্ছা, এখানে দেখো বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সক্রিয় হয়? কারণ আমরা জানি একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের এটা বলে দেই, মাটিতে সবচাইতে কোন উপাদানটা বেশি থাকে বলো দেখি? মাটিতে সবচাইতে কোন উপাদানটা বেশি থাকে? মাটিতেও কিন্তু এই নাইট্রোজেন উপাদানটা বেশি থাকে। আবার বাতাসে তোমার কোন উপাদানটা সবচেয়ে বেশি থাকে? ওই সেম তোমার হচ্ছে নাইট্রোজেন উপাদানটা হচ্ছে বেশি থাকে, ঠিক আছে? তার মানে দেখো বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সক্রিয় হয়, যেটা বেশি থাকবে সেটাই তোমার হচ্ছে সক্রিয়। তার মানে হচ্ছে নাইট্রোজেন যেটা আছে সেই নাইট্রোজেনটা হচ্ছে সক্রিয় হয়ে যাবে, ঠিক আছে? গেল। এবার আমরা একটু গ্যাসের যে এককগুলো আছে, এই এককগুলো কিন্তু একবারে সিলি জিনিস, এগুলো তোমাদের পারার কথা, এগুলো তোমরা পারবা ইনশাল্লাহ, কারণ এগুলো একবারে সহজ। দেখো এখানে আয়তন তো আর দরকার নাই, আয়তন তো তোমরা এমনিই পারো। 1 ঘনমিটার সমান সমান হচ্ছে কত? 10⁻⁶ ঘন সেন্টিমিটার, তারপর 10⁻⁻ ঘন ডেসিমিটার, এগুলো তোমরা পারবা। চাপের যেটা, এইটা একটু ভালো করে একটু মুখস্থ করে ফেলবা। 1 অ্যাটমসফিয়ার সমান সমান হচ্ছে কত সেন্টিমিটার পারদ, কত মিলিমিটার পারদ, ঠিক আছে? কত প্যাসকেল, কত কিলো প্যাসকেল, কত বার এবং হচ্ছে কত টর। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর টেম্পারেচার যেটা আমরা বলি, সেই টেম্পারেচারটাও আসছিল এখান থেকে, কিন্তু কয়েকটা প্রশ্ন আসছে মেডিকেলের পিছন এসে। প্রমাণ তাপমাত্রা বলতে কি বোঝায়, এই কোশ্চেনটা কিন্তু আসছিল, ঠিক আছে? এবং 0°C কেলভিন সহ পড়বা 273 কেলভিন। কক্ষ টেম্পারেচার, এই কক্ষ টেম্পারেচারটা কত? 25°C বা 298 কেলভিন। এই কোশ্চেনটাও আসছিল মেডিকেল এডমিশনের, খুবই ইম্পর্টেন্ট। পরম শূন্য তাপমাত্রা কত, এটাও আসছিল -273.15 অথবা কোনো কোনো জায়গায় 16 দেওয়া আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে আসি আমরা এই যে এসটিপি, এসএটিপি, এইগুলো পারবো আমরা ইনশাল্লাহ, তাই না? তবে কোশ্চেনগুলো একটু তোমাদেরকে আগে দেখাই, তারপর দেখো। এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন। আচ্ছা, এসটিপি এসএটিপিগুলো আমরা একটু জেনে নিই। হ্যাঁ, দেখো এসটিপির ফুল মিনিংটা কি এটা আমরা পারি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। যারা আমরা পারি না আমরা মুখস্থ করে ফেলবো। এসএটিপি দেখো, এসএটিপি কি আছে? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর এই যে তোমার 20°C তাপমাত্রা যেটা বলছে, এটাকে আমরা বলি এনটিপি, ঠিক আছে? এনটিপির ফুল মিনিং কি? কেউ বলে হচ্ছে নর্মাল, কেউ বলে হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার, কেউ বলে নর্মাল, কেউ বলে ন্যাচারাল টেম্পারেচার। তাহলে গেল, এইটা হচ্ছে এনটিপি। এখন এটাতে টেম্পারেচার কত? এসটিপিতে টেম্পারেচার 0°। এটা আমরা কি বলছি একটু আগে? এটা আমরা বলছি প্রমাণ তাপমাত্রা, তাই না? তার মানে এসটিপিতে হচ্ছে তোমার প্রমাণ তাপমাত্রা যেটা, আর এসএটিপি হচ্ছে তোমার, এটা হচ্ছে রুম টেম্পারেচার, আমরা একটু আগে বলেছি, ঠিক আছে? রুম টেম্পারেচার এটা। আর এটা হচ্ছে এনটিপিতে তোমার হচ্ছে টেম্পারেচার। তো এখানকার তোমার ভলিউম যেটা আছে, সেই ভলিউমটা আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে ভলিউম কি আছে? 22.4 আছে এসটিপিতে। এসএটিপিতে কত আছে? 24.789। এটা আমরা পারি। এবং এনটিপি যেটা তোমরা অনেকে হয়তো বা কখনো পড়ো নাই অথবা পড়ছো, পড়লেও পড়তে পারো, সেটা হচ্ছে 24.04। এগুলার এই ইয়াগুলো আসছে, এই আয়তনগুলো আসছে এবং টেম্পারেচারগুলো আসছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, কক্ষ তাপমাত্রার নিচের কোনটি? একটু কমেন্ট করো তো, এতক্ষণ ধরে তো আমরা পড়লামই।
কক্ষ তাপমাত্রা হচ্ছে নিচের কোনটি? কত হবে? বলো। হ্যাঁ, অপশনে ছিল কত আমি বলি। অপশনে ছিল তোমার হচ্ছে 200 সেন্টিগ্রেড না রে, কেলভিনে বলো, কেলভিনে। তোমরা অনেকে হচ্ছে সেন্টিগ্রেডে বলতেছো, কেলভিনে বলো। 298 কেলভিন, ঠিক আছে। এটা 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 ছিল অপশনে। এই অপশনটা কই? আচ্ছা, এটা এখানে নাই, ঠিক আছে। তো এই অপশনে ছিল এইটা। এই কোশ্চেনটার অ্যান্সার করো দেখি কত হবে। এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন কত? তাহলে এসটিপিতে আয়তন কত ছিল? আমরা তিনটা পড়েছি, একটা হচ্ছে 22.4, তাই তো, 24.789 আর 24.04। এটা হচ্ছে এসটিপি, এসএটিপি আর হচ্ছে এনটিপি। 22.4, এটা পারবা। এরপরে আসে আমরা এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত, দেখো ডাবল কোশ্চেন, এটা দুইবার আসছে, ঠিক আছে। এসটিপিতে 1 মোল, এই যে এটা, এই কোশ্চেনটা যখন আসছে মেডিকেল এডমিশন টেস্টে, পোলাপাইন অঙ্ক করা শুরু করছে ভাই। আরে এডি অঙ্ক করে কি করবা তোমরা? এই কোশ্চেন কি অঙ্ক করার জিনিসটি? কারণ মানে যারা আমার মতো আর কি সাদা সিধা, ধরো যে একবারে কিচ্ছু পারে না, কিচ্ছু জানে না, হ্যাঁ, মানে মানে ভাজা মাছ উল্টে খেতে পারতেছে না, হেরা কি করে? বলছে যে এসটিপিতে 1 মোল সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? আল্লাহ, এখানে তো আণবিক ভর নিতে হইব সালফার ডাই অক্সাইডের। এই আণবিক ভর নিয়ে তাহলে তো দেখতে হইব, কিন্তু আসলে বিষয়টাকে আণবিক ভরের মতো বলেই দিছে যে কি এসটিপিতে। তাহলে এসটিপিতে আমরা হচ্ছে কি পড়ছি, 5.4 লিটার, ঠিক আছে। এটা নিয়ে রাজনীতি করার কিছু আছে? রে মরারা, তোমরা কি ক্লাস কি করতেছো? তোমরা যারা আছো, হ্যাঁ করতেছো, হ্যাঁ, সুন্দর সুন্দর, ঠিক আছে। যাই হোক, তাহলে এই যে এটা গেল কোশ্চেন। এরপর আমরা আসি যে কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা কোনটি? এটাও কিন্তু আমরা পারি, সেটা হচ্ছে -273.15 হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, কখনো কখনো 16 ডিগ্রি সেন্টিগ্রেডও আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা সিলি জিনিস ভাই। এইবার আসি গ্যাসের হচ্ছে সূত্র সময়। এই গ্যাসের সূত্র তো তোমরা পারো আলহামদুলিল্লাহ, তবে আমরা একটু বুঝে বুঝে পড়ি, তাহলে আমাদের জিনিসগুলো হচ্ছে মানে সুবিধা হবে, এবং একসাথে আমরা এই জিনিসগুলো একটু পড়ে ফেলি, হ্যাঁ। এবং মেডিকেল এডমিশন রয়েছে কী কী কোশ্চেন আসে সেই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখে ফেলি। দেখুন, বয়েলের সূত্র, এখানে কয়েকটা জিনিস হচ্ছে তোমার লাগবে, বিবৃতি লাগবে, ঠিক আছে, গাণিতিক রূপ বা তোমার হচ্ছে সমীকরণটা হচ্ছে লাগবে, এগুলো আসে কোশ্চেন। এবং দেখো এক ঝটকায় এগুলো শেষ হয়ে যাবে তোমাদের। এবং লেখচিত্র লাগে, আর আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ম্যাথ। এই কয়েকটা জিনিস লাগে এই সূত্রগুলো থেকে। মেডিকেল এডমিশন টেস্টে এর বাইরে আর কখনো কোনো কোশ্চেন হয় নাই। তা আমরা একটু দেখে নেই। এখানে অনেকগুলো সূত্র আছে, বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, তারপর অ্যাভোগাড্রোর সূত্র, সবগুলো সূত্র তোমাদেরকে একটু ব্যাখ্যা করে করে তোমাদের একটু বুঝাই দেই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো, বয়েলের সূত্র যেটা আছে আমরা জানি যে ওই যে ভি ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এটা ব্যস্তানুপাতিক মানে দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে বয়েলের সূত্র, হ্যাঁ, একটা হচ্ছে বয়েল, আর একটা হচ্ছে ব্যাপন সূত্র। এই দুইটা হচ্ছে ব্যস্তানুপাতিক সূত্র। বিবৃতি যদি পড়ো, বিবৃতির দুইটাই শেষ, বিতে ব্যস্তানুপাতিক, বিতে বয়েল, আর বিতে হচ্ছে ব্যাপন। এই দুইটা সূত্র হচ্ছে ব্যস্তানুপাতিক সূত্র। বাকি আল্লাহর দুনিয়া মানে এই কেমিস্ট্রিতে যত সূত্র মানে এই চ্যাপ্টারে আছে সবগুলো হচ্ছে সমানুপাতিক সূত্র। চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, তার আদর্শ গ্যাসের সমীকরণ, ঠিক আছে। এই সবগুলো কি, সবগুলো হচ্ছে সমানুপাতিক সূত্র। তার মানে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সূত্র। যদি সমীকরণ আকারে আমরা পড়ি তাহলে কি হবে, P1V1 = P2V2। লেখচিত্র দেখো, দুই ধরনের লেখচিত্র, এটা আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, দুই ধরনের হচ্ছে তোমার, একটা হচ্ছে ভি বনাম পি। এই লেখচিত্রটা যদি আমি আঁকাই তাহলে কীরকম হবে দেখো, এই যে এটা তো আমার ভি বলছে, তার মানে ভি হচ্ছে ওয়াই অক্ষে, আর পি বলছে না, তাহলে হচ্ছে পি হচ্ছে এখানে। তাহলে ভি বনাম পি যখন হচ্ছে আমরা নেব, তখন এর যে লেখচিত্রটা আছে মানে এটা হচ্ছে এই টাইপের একটা লেখচিত্র হবে, ঠিক আছে, এই টাইপের লেখচিত্র হবে। তার মানে এইটা হচ্ছে কি হাইপারবোলা বা তোমার হচ্ছে অধিবৃত্ত টাইপের হচ্ছে লেখচিত্র হবে। আর এটা কি হবে, এই যে ভি সমান, এটা যদি আমরা নেই ভি সমান K1/2
পি, এটাই তো আসে। তো এটা যদি আমরা ওয়াই ধরি আর এটাকে যদি এম ধরি আর এই যে 1/পিটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স হইলো। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স আমাদের যে ইয়াটা গ্রাফটা, সেই গ্রাফটা কীরকম হবে? তখন গ্রাফটা হবে এই যে এরকম টাইপের, এই যে, ঠিক আছে, 1/পি, মানে মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে ভি বনাম 1/পি, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, আর একটা হচ্ছে ভি বনাম পি, সেটা হচ্ছে অধিবৃত্ত বা হাইপারবোলা। এখন তোমরা কোশ্চেন তো অবশ্যই আল্লাহর রহমত তোমাদের জেহেনে, তোমাদের যে জেহেন আছে, তোমাদের যে দেল আছে, মন আছে, সেই দেলের মধ্যে, মনের মধ্যে তোমাদের একটা কোশ্চেন জায়গায় উঠছে, জায়গা দিয়ে উঠছে যে এই যে ইসাক স্যারের বইতে তো এটা ইয়া দেয়া আছে, কি জানি বলে, পরাবৃত্ত দেয়া আছে, তাহলে এটা কি ভুল? হ্যাঁ, ওটা আসলেই ভুল। ঠিক আছে, হয়েছে না? ওটা ওটা মানে প্যারাবোলার বাংলাদেশে অধিবৃত্ত, মানে এক হাস্যকর, লুল, ইহা একটা লুল জিনিস রে প্যারাবোলা। তবে ওদের আবার এটা ভুল না, ওটা তোমার হচ্ছে 90 দশকে যখন ছিল না, ওই 90 দশকে কিন্তু আগে আমরা বাঙালি তো, আমরা বাংলা থেকে ইংলিশ করছি, ইংলিশ থেকে বাংলা একাডেমি এডি করছে, তো ওই তোমার পরাবৃত্তের হচ্ছে ইংলিশ দিছে হাইপারবোলা। মানে কি কব, এটা একটা, যাই হোক, আল্লাহ ভরসা কোনো। তাহলে এই জিনিসটা গেল। এবার আসে আমরা ম্যাথ করব, যে ম্যাথটা মেডিকেল এডমিশন টেস্টে আসছে এই বয়লের সূত্র থেকে। দেখো এই যে খুবই সহজ একটা ম্যাথ আসছে, ঠিক আছে, সরি, এটা মানে ইয়া আছে লেখের নাম। তাহলে বয়লের সূত্রে লেখের নাম হচ্ছে, আমরা ওই যে এগুলো তো পড়লাম, এই যে তোমার হচ্ছে সমষ্ণ লেখ, এই যে দেখো সমষ্ণ লেখ বা আইসোথার্ম, এর আরেকটা নাম আছে রে, আরেকটা নাম হচ্ছে কি সমতাপীয় লেখ। ঠিক আছে, সমতাপীয় লেখ। তাহলে এই যে কোশ্চেনটার অ্যান্সার করো, তাহলে এখানে দেখো স্থিতি তাপমাত্রার কোন গ্যাসের কি হবে, এটা আইসোব্যারিক, অ্যাডায়াবেটিক, আইসোক্রনিক, আইসোথার্মাল, তার মানে হচ্ছে আইসোথার্ম হবে অ্যান্সার। এটা আমরা পারি। এই যে অঙ্ক আসছে মেডিকেল এডমিশন টেস্টে, দেখো এটা আমাদের সময় আসছিল মেডিকেল এডমিশন টেস্টে, হ্যাঁ, যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 80 কিলো প্যাসকেল চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন যদি এইটা হয়, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে তাপমাত্রা যদি স্থির থাকে, তার মানে ওটা হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2 দিয়ে হচ্ছে হবে। তার মানে তাপমাত্রা স্থির মানে বয়লের সূত্র দিয়া। তো এই সূত্র দিয়ে অঙ্কটা কি তোমরা করতে পারবা না স্যার ম্যাডামরা? আরে এটি যদি তোমরা না পারো, এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না, এটা মর্মান্তিক। ছামাচ পেয়ে আয়া কিনা তোমাদের, এটি মানে এটি পারতইব ভাই। তাহলে এটা দেখো কি কি আছে, 80 কিলো প্যাসকেল চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন দিছে, তার মানে হচ্ছে এটা কি, এটা P1, আর এটা হচ্ছে V1, আর এটা কি রে, ওই যে V2, তার হচ্ছে চাপ কত, তার মানে হচ্ছে P2 কত। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসে তোমরা হচ্ছে করে ফেলবা। ঠিক আছে, আমি আর এত সহজ জিনিস মানে এটা আমার মানে যাইতেছে না আর কি, যাই হোক। তাহলে এরপরে আমরা আসি চার্লসের সূত্র। ঠিক আছে, তাহলে এই যে চার্লসের সূত্র দেখো, আমরা জানি এটা সমানুপাতিক, মানে বয়েল এবং হচ্ছে ব্যাপন ছাড়া বাকি সব আছে কি, সব হচ্ছে তোমার হচ্ছে সমানুপাতিক। তো এটি তো তোমরা এই যে V1/T1 ইকুয়াল টু V2/T2, এর লেখচিত্রের নামটা পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট, আইসোবার সমচাপ লেখ, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখান থেকেও তোমার হচ্ছে ম্যাথ আসছিল, এই যে ম্যাথ, এগুলো কিন্তু সহজ ম্যাথ। ঠিক আছে, এগুলো জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করবা, তাইলেই কিন্তু হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে তোমার সহজ ম্যাথ এটা আসছিল। এরপরে আমরা আসি যে চাপের সূত্র গেল, এটাও তোমার একটা কি সমানুপাতিক সূত্র। তাই এই যে P1/T1 ইকুয়াল টু P2/T2, এগুলো, এবং এর লেখচিত্রের নাম কি আছে, লেখচিত্রের নাম হচ্ছে আইসোকোর বা সমআয়তনীয়। এই যে আইসোবার, আইসোকোর, আইসোথার্ম, এই নামগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল এডমিশন টেস্টে এগুলো আসবে। এর আগে তোমরা যখন হচ্ছে পরীক্ষা দিছো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছো, ইন্টারমিডিয়েট পরীক্ষা মানে কি, এটা কেমনে হইলো এটা বাইর করতে হইব, কিন্তু না, ওটার নাম কি, মেডিকেল এডমিশন টেস্ট হচ্ছে ওটা নাম কি। যাই হোক, এবার আসি আমরা অ্যাভোগাড্রোর সূত্র। এখানে আমরা কিছু অঙ্ক শিখবো। ঠিক আছে, যেহেতু বয়েল এবং চার্লসের অঙ্কগুলো করাই দিলাম না, কারণ এগুলো একবারে সহজ, কিন্তু এখানে কিছু ট্রিকি ম্যাথ আসে, তো এগুলো একটু শিখাই দিই। দেখো, অ্যাভোগাড্রোর সূত্র আমরা জানি যে এই যে ভি সমানুপাতিক হচ্ছে এন, এইটা, আর অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দেখো কত, 6.022 ইন্টু 10⁻23। এখন তোমরা আমাকে বলো, একটু কমেন্ট করবা যে 1 মোল বলতে তোমরা কি বুঝো? 1 মোল বলতে, আচ্ছা আমি যদি বলি যে 1 মোল অক্সিজেন বলতে তোমরা কি বুঝো?
মানে এখানে কতটি অক্সিজেন আছে, মানে যদি টি বলি 1 মোল অক্সিজেন সমান সমান কতটি অক্সিজেন আছে, তার মানে তোমরা হচ্ছে কি বুঝবো বলো? ওরা ক্যালকুলেটর ইউজ করতে চাইছে। আরে মরারা, মরা, তোমাদের ক্যালকুলেটর তোমাদের হচ্ছে ইউজ করতে দিব ইয়াতে মেডিকেল এডমিশন টেস্টে, মানে ওই আশায় তোমরা থাইকো না যে তোমাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে দিব, ঠিক আছে? হ্যাঁ, 1 মোল বলতে আমরা বুঝি অ্যাভোগাড্রোর সংখ্যা। গুড, 1 মোল বলতে বুঝি অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 গুণন 10⁻23। এখন আমাকে বলো যে অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর কত বলো? অক্সিজেনের ভর হচ্ছে 32, তার মানে 32 গ্রাম। আমি যদি তোমাদেরকে বলি যে 32 গ্রাম ইকুয়াল টু Na, এটা কি আমি কি সত্য বলেছি না মিথ্যা বলেছি বলেন? 32 গ্রাম ইকুয়াল টু Na, এটা কি সত্য বলেছি না মিথ্যা বলেছি? তার মানে 32 গ্রাম অক্সিজেনে কি পরিমাণ অণু থাকবে? 32 গ্রাম অক্সিজেনে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, তাই তো? তো এইটা যদি হয় অক্সিজেনের ক্ষেত্রে, তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে তাহলে কয়টা অণু থাকবে? ওই 6.022 গুণন 10⁻23। আবার যদি হিসাব করি যে 18 গ্রাম, তাহলে পানিতে হচ্ছে কতটুক থাকবে রে? ওই একই জিনিস, তাই নয় কি? তাই তো, আল্লাহর রহমত। কথা কি সত্য না মিথ্যা? কথা সত্য কিন্তু। আচ্ছা, তাইলে এখন আমাকে বলো যে 16 গ্রাম অক্সিজেনে কি পরিমাণ অণু থাকবে? তাহলে 16 গ্রাম অক্সিজেনে কি পরিমাণ অণু থাকবে বলো দেখি। আবার 11 গ্রাম হচ্ছে অক্সিজেনে, 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কি পরিমাণ হচ্ছে অণু থাকবে? আবার 72 গ্রাম পানিতে কি পরিমাণ হচ্ছে অণু থাকবে? এই তিনটে জিনিস আমাকে বোঝাও। এই তিনটে জিনিস তোমাদের বইতেও আছে, এই ছোট ছোট ট্রিকি জিনিসগুলো হচ্ছে তোমাদের হচ্ছে দিয়ে দেয়, বুঝছো? তাহলে বলো। আরে তোমাদের কমেন্ট দেখতেছি আমি। হ্যাঁ, এই যে অনেকে তোমরা বুঝতে পারছো। দেখো, 32 গ্রাম অক্সিজেনের যদি 6.022 গুণ 10⁻23টি অণু থাকে, তাহলে 16 গ্রাম অর্ধেক হয়ে গেছে না? তার মানে হাফ হইব। তার মানে 6.022 গুণ 10⁻23টি অণু যদি থাকে, এই যে 2 দিয়ে। এখন আমার মতো অনেকে কিন্তু সাদাসিধা আছে, এই সাদাসিধে কিন্তু পাওয়া যায়। কীরকম পাওয়া যায় মানে, ওরা এই ছোটো অঙ্ক করতে যায়ও কিন্তু কি করবে, ক্যালকুলেটর খুঁজবে। ওই সাদাসিধাদের জন্য এটা, সেটা হচ্ছে ওরা কি করে, এই 2 দিয়ে তোমার 6.022 গুণ 10⁻23 ওটাকেও ভাগ করে, আবার ওই দিকে যে 10⁻23 আছে না, ওটাকেও ভাগ করে। মানে 6.022কেও ভাগ 2 দিয়ে, আবার 10⁻23 ওটাকেও ভাগ, আল্লাহর রহমত। হ্যাঁ, তো এটি তো আর করা যাইতো না এই সাদাসিধে যারা আছো শুধু। তাহলে এটা ভাগ করলে কত হবে? 3.011 ইন্টু 10⁻23, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার এই যে অ্যান্সার। তাহলে এখানে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড তাহলে হচ্ছে কয়টা হইব কও দেখি? 44 গ্রামে যদি হয় 1 মোল, মানে 6.022, তাহলে 11 গ্রামে হচ্ছে কয় মোল হইব? মানে 4 ভাগের 1 ভাগ হইব না, মানে 1 ভাগের 4 ভাগ হইব না? তাহলে 4 দিয়ে ভাগ দাও। 6.022 গুণ 10⁻23 ভাগ হচ্ছে 4, তাহলে 4 দিয়ে কত হয় রে? 1.5 ইন্টু 10⁻23 হইব। আবার যে 72 গ্রাম পানিতে তাহলে হচ্ছে কয়টা হইব কও? যদি 18 গ্রাম পানি, মানে পানির আণবিক ভর কত? 18, তো 18 গ্রাম পানিতে যদি 6.022 গুণ 10⁻23 থাকে, তাহলে 72 গ্রাম পানিতে কয় মানে কতগুলো থাকবো? 18 গ্রামে 1 মোল, 72 গ্রামে তাহলে কত? 4×18 = 72, মানে 4 মোল। তাহলে এখানে কি হবে? 4 ইন্টু 6.022 গুণ 10⁻23টি, তাহলে এই যে 4 দিয়ে 424 হইব, তাহলে 24 ইন্টু 10⁻23। এই মানে ছামাস মে আয়া কিনা বিষয়টা? তোমরা কও ভাই, মানে বিষয়টা বুঝছো কিনা?
হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো, এই সিলি সিলি জিনিসগুলো তোমাদের মাঝখানে প্যাচ লেগে যাবে গা, ঠিক আছে? এটা ক্যালকুলেটর করার দরকার নাই, কিন্তু ক্যালকুলেটর ছাড়াই কিন্তু এগুলো হয়। ওকে, এরপরে আমরা আসি, এই যে দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের হচ্ছে একবারে সিলি একটা কোশ্চেন, খালি জাস্ট একটু মাথা খাটাইতে হইব। মাথা বলতে বলছে যে এনটিপিতে তোমার 2.24, ঠিক আছে, 2.24 গ্যাসে কতটি কার্বন ডাইঅক্সাইড মলিকুল থাকে? আমরা জানি যে 1 মোল সমান হচ্ছে কত রে, 1 মোল সমান সমান 6.022 গুণন 10⁻23টি। তাহলে এখানে দেখো 22.4 লিটার হওয়ার কথা, তাই তো? 22.4 লিটার হওয়ার কথা, কিন্তু 22.4 লিটার হয় নাই, পয়েন্ট একটা আগাই আসছে। তো তোমরাও এখানে একটা আগাই দাও না, যদি আগাই দাও এখানে আছে কত 23, তাহলে হয়ে যাবে কত 10⁻22। তাহলে এখানে কোনখানে 10⁻22 আছে দেখো, এই যে 10⁻22 হয়ে গেল বিষয়টা। বিষয়টা একবার হাস্যকর, বিষয়টা লুল, ঠিক আছে? ওকে, এরপর আমরা আসি ডাল্টনের আংশিক চাপ সূত্র। এইটা বোঝানোর কিছু নাই, কিন্তু জাস্ট যেটা হবে সবগুলোর একটা মিশ্রিত, মানে মিশ্রিত গ্যাসের যতগুলো চাপ আছে সেই চাপগুলো হচ্ছে মোট চাপের হচ্ছে সমান, এই এতটুকু এটা ডাল্টনের আংশিক চাপ সূত্র। এবার আসি মোল ভগ্নাংশ। এই আংশিক চাপ থেকে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে মোল ভগ্নাংশ। এখন এই অঙ্কটা করতে হয়তো তোমাদের ক্যালকুলেটর লাগতে পারে, কিন্তু আসলে ক্যালকুলেটর লাগবে না। অঙ্কটা করতে আসলে সময় লাগে, কিন্তু দেখো বিষয়টা দেখো, এখানে মোল ভগ্নাংশ বের করতে গেলে আগে তোমাদের হচ্ছে কি করতে হবে? মোল ভগ্নাংশ বের করতে গেলে আগে যে গ্রামটা আছে ওই গ্রামকে অক্সিজেন আছে, তার মানে অক্সিজেনের আণবিক ভর দিয়ে ভাগ, 32 দিয়ে ভাগ। আবার এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে যে গ্রাম আছে এই কার্বন ডাইঅক্সাইডের 44 দিয়ে হচ্ছে ভাগ। আর এই ভাগটা আমরা কিভাবে করব? ওই ছোটোবেলার অঙ্ক যে আমরা করছি আল্লাহর রহমত, সেই ছোটোবেলার অঙ্কে চলে যাব। সেই ছোটোবেলার অঙ্কে হচ্ছে কি আছে, 0.57 হচ্ছে 3 ভাগ হচ্ছে 44। এই পয়েন্টটা যদি তুলে দাও নিচে, তোমার কি হবে? পয়েন্টের জন্য একটা 1 আর 3টে সংখ্যা আছে, তাই যে 3টে সংখ্যা হয়ে গেল। তাহলে এখানে কত হইল? 573, আর এখানে কত 44,000। দাও ভাগ দাও ছোটোবেলার মতো। তাহলে এটা তো যায় না, 44,000 দিয়ে 573কে তো যায় না, তাহলে পয়েন্ট নিলাম। তারপর যাই এখানে 5,000, এখানে 44,000, যায় না, তার মানে আর একটা জিরো নিলাম, এই যে জিরো। এখন যায় কিন্তু একটা 44,000 আর একটা হচ্ছে 57,000। যদি হয় তাহলে 44,000কে 57,000 ভাগ দিতে, তাহলে 1 নেই, এই শেষ। এই পয়েন্টের পর এই যে 01 পর্যন্ত থাইমা থাকো। ঠিক এটাও করো, এটাও করো। 1.032 বাই হচ্ছে তোমার হচ্ছে 32, ওই উঠাও ওটা, এটা হাঁটাই দাও, এই যে 1 থাকলো আর 3টা শূন্য থাকলো। তাহলে দেখো এখানে এই যে 10 32 থাকলো, এখানে 32,000 থাকলো। তাহলে এখানে 32,000 ভাগ কত 1032, তাহলে এটা যায় না, তো পয়েন্ট নিলাম জিরো। এখানে হইলো 1 লাখ, আর এখানে হইলো কত, এখানে 32,000, আরে সরি এখানে হলো 10,000, আর একটা নেই জিরো। তাহলে এবার আসে কত, ওই 1,32,000, আর এখানে আছে কত 32। তাহলে যদি 32,000 1 লাখ হয়, তাহলে 3 33 আমরা কি জানি, 3 33 জানি হচ্ছে 99। যদি 3 33 99, তাহলে হচ্ছে এখানে কত হইলো 3 হইলো। তাহলে এখানে পাইলাম হচ্ছে 0.3 অক্সিজেন, আর এখানে পাইলাম হচ্ছে 0.1 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন দুটো যোগ করো, দুটো যোগ করে দিয়ে কোনটার বলছে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ। তা কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত বের হয়েছে 0.01। তাহলে যে 0.01 ভাগ দুইটা যদি আমরা যোগ করি, মোট যে চাপ আছে, যে মোট যে মোল সংখ্যা আছে, এই 0.3 যোগ হচ্ছে 0.01, এই হচ্ছে তোমার অ্যান্সার। এটার অ্যান্সার কত হবে 25 বাইর হয়। যদি এটা আমরা করি তাহলে হচ্ছে 25 বাইর হয়, কিন্তু এখানে অপশন কি 25 আছে? অপশন কিন্তু 25 নেই। কাছাকাছি অপশন কোনটা আছে? কাছাকাছি অপশন আছে তোমার এই যে 28, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছেন? তার মানে মোল ভগ্নাংশের অঙ্ক করতে গেলে, মোল ভগ্নাংশের অঙ্ক করতে গেলে তোমাদেরকে প্রথমে আগে মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যা কিভাবে বের করবা? এই যে যে গ্রামটা থাকবে, যে ভরটা থাকবে, তাকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাবা। এই মোল সংখ্যা দিয়ে তোমার হচ্ছে যার মোল ভগ্নাংশ বের করতে বলবো ওর মোল সংখ্যাটাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ। এই এতটুকু তোমার হচ্ছে থিওরি, আর এই হচ্ছে তোমার অঙ্ক, ঠিক আছে? হ্যাঁ, এখন বিষয়টা হইতেছে এই ধরনের অঙ্ক মানে করতে একটু তোমার 1 মিনিট সময় লাগবে, কিন্তু আসলে এই ধরনের অঙ্ক এখানে তোমার হচ্ছে আসে না, বুঝছেন? হ্যাঁ, একবারে আমরা হচ্ছে ক্লাস 3-তে এই যে অঙ্ক, ক্লাস 2-তে আমরা আমাদের হাত ধরে যখন শিখেছিল সেই অঙ্ক আমরা করে ফেলেছি, ঠিক আছে? এখন আসো বয়েল চার্জের সমন্বয় সূত্র, সবচাইতে সহজ একটা সূত্র, এবং এখান থেকে তোমার হচ্ছে ট্রিকি টাইপের হচ্ছে কোশ্চেন আসছে। আমি তোমাদেরকে ট্রিকি টাইপের কোশ্চেনটা একটু দেখাই দিই। দেখো
বয়েল চার্লসের সমন্বয় সূত্র, প্রথম কোশ্চেন মেডিকেল এডমিশন টেস্টে আসছিল যে বয়েল এবং চার্লসের সমন্বিত সূত্র নিচের কোনটি? অপশনে ছিল ওই যে সমীকরণ কিন্তু আসে, এই জন্য শুরুতে বলে দিছি সমীকরণগুলো হচ্ছে লাগবে। তার হচ্ছে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2, এই সমীকরণটা ইম্পর্টেন্ট আসছিল একবার। এখন আসো ওই সমীকরণ অনুযায়ী এই যে কোশ্চেনটা আসছে মেডিকেল এডমিশন টেস্টে 12 সালে। কি বলছে যে আয়তন দ্বিগুণ করেছি, মানে এই যে আয়তন এবং তাপমাত্রা দুইটাই কি দ্বিগুণ, তাহলে আয়তন এবং তাপমাত্রা দুইটাই যদি দ্বিগুণ হয় তাহলে গ্যাসের চাপ কেমন হইব? তাহলে কত দেখি গ্যাসের চাপ কেমন হইব তোমাদের একটু দেখি। হ্যাঁ অ্যান্সার কও রে আপারা মরারা অ্যান্সার কও। শোনো শেষ পর্যন্ত আজকে থাকো ক্লাসের। মেডিকেলে চান্স পাওয়ার নিনজা টেকনিক, ঠিক আছে, মেডিকেলে চান্স পাওয়ার নিনজা টেকনিক, মেডিকেলে 80 পাওয়ার নিনজা টেকনিক আজকে তোমাদেরকে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। মানে ধরে ধরে আজকে সবাই ঢাকা মেডিকেল কলেজে ঢুকাই দেবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ অনেকে তোমরা অ্যান্সার করছো যে অপরিবর্তিত থাকবে, হ্যাঁ অনেকে অ্যান্সার করছো অপরিবর্তিত, এবং অ্যান্সারটা আসলেই অপরিবর্তিত। এখন কোশ্চেনটা একটু উল্টে দেবো তোমাদেরকে। কোশ্চেনটা উল্টে বলতে তোমার ধর যে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। কোশ্চেন উল্টা হচ্ছে চাপ দ্বিগুণ করেছি, আয়তন দ্বিগুণ করেছি, তাহলে টেম্পারেচারের কিরূপ পরিবর্তন হবে? এবার টেম্পারেচারে কিরূপ পরিবর্তন হবে বলো দেখি, একটু পারতেছো কিনা। চাপ দ্বিগুণ করেছি, আয়তন দ্বিগুণ করেছি, তাহলে টেম্পারেচারের হচ্ছে কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা যাই হোক, দেখো এইখানে দেখো আমরা কি বাইর করছি। ধরো যে P1V1/T1 কি বলছে এখানে? আয়তন দ্বিগুণ করেছি, আয়তন দ্বিগুণ করেছি না, আয়তন মানে হচ্ছে এবং পরম তাপমাত্রা দুইটাই, তার মানে V2 হচ্ছে অপরিবর্তিত আর P1 হচ্ছে তোমার দ্বিগুণ আয়তন পরম, সরি P2 হচ্ছে, আরে আয়তন দ্বিগুণ তার মানে হচ্ছে 2V1, ঠিক আছে, তাপমাত্রা দ্বিগুণ তার মানে হচ্ছে 2T1, তার হচ্ছে P2, ঠিক আছে। চাপ কি হবে তাহলে দেখো এখানে এই V1 কাটা, এই 2 কাটা, এই T1 কাটা, তাহলে এখানে উপরে কি থাকলো? উপরে থাকলো হচ্ছে P2/P1, মানে সেম থাকলো। কিন্তু আসলে আমাদের কি বের করতে বলছে যে যদি দুইটা দ্বিগুণ হয় তাহলে গ্যাসের চাপ কি রূপ হচ্ছে পরিবর্তন হবে? অপরিবর্তিত থাকবে। আর এখানে তাহলে হচ্ছে কি হবে? এখানে দেখো P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। এখন কি বলেছি আমি? যে চাপ দ্বিগুণ করেছি, চাপ দ্বিগুণ করেছি মানে এই যে 2P1 চাপ দ্বিগুণ, তারপর কি করেছি? আয়তন দ্বিগুণ করেছি, তার মানে হচ্ছে 2V1, আর টেম্পারেচার হচ্ছে কি? টেম্পারেচার হচ্ছে অপরিবর্তিত আছে। তাহলে এখন দেখো কি হবে? এই যে এখানকার P1 এখানকার P1 কাটো, এখানকার V1 এখানকার V1 কাটো, তাহলে কি হইলো? তাহলে এখানে T1 মানে 4T1 ইকুয়াল টু হচ্ছে T2, বুঝছো? তাহলে 4T1 ইকুয়াল টু হচ্ছে কি? T2। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার, বুঝছেন? তো অনেকে বলতেছে 4 গুণ, অনেকে বলতেছে 1/4। তাহলে দেখো T2 পরিবর্তিত যেটা আছে, তার মানে পরিবর্তিত যদি বলে তাহলে পরিবর্তিত টেম্পারেচার যদি বলে তাহলে কি হবে? তোমার T2 যদি হচ্ছে বের করতে বলে, সরি এটা কি ঠিক আছে রে? 2 দুগুণে 4, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে পরিবর্তিত টেম্পারেচার হচ্ছে কত? হ্যাঁ 4 গুণ অথবা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সুন্দর, 1/4, অথবা যদি বলে ইয়া কত, মানে T1 বের করতে বলে যা বলবে T2 বের করতে বলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের। ওকে, হ্যাঁ এইবার আসি আমরা আরেকটা আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে। এটা আরও হাস্যকর জিনিস, মানে জিনিসগুলো খুবই সহজ, তোমরা সবগুলো পড়ে আসছো কিন্তু আসলে হাস্যকর লুল। সেটা কি? দেখো PV ইকুয়াল টু হচ্ছে nRT, এটা আমরা জানি যে এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এখন এই আদর্শ গ্যাসের যে সমীকরণ আছে এই জিনিসটার নাম কি রে? এই যে আর যে আছে এই আর এর নাম কি কও? এই আর এর নাম কি কও?
হ্যাঁ আমরা জানি আর এর নাম হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক, তাই না? এখন তোমাদের প্রশ্ন সবসময় যেটা হচ্ছে আমরা করি যে মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য কি। এই কিছুদিন আগে তোমরা হচ্ছে কেমিস্ট্রিতে লিখে আসছো মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য হচ্ছে অপরিসীম, তাই না রে? মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য, হ্যাঁ মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য অপরিসীম, এটা লিখে আসছো। কিন্তু এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য কি, শোনো তাৎপর্য এবং তাৎপর্য তারপর হচ্ছে ভৌত একক, হ্যাঁ যাই কই না কোনো এটা সবগুলো সেম, ঠিক আছে? তার মানে মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য বা তোমার ভৌত একক কি হবে? জুল পার মোল পার কেলভিন। এইটা হচ্ছে আর এর তাৎপর্য রে। আবার এটা বইলো না যে আর এর তাৎপর্য অপরিসীম, মানে ইয়াতে লিখছো সৃজনশীলে লিখছো মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য লেখো, প্রশ্ন করছে উত্তর করছো মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য অপরিসীম, তারপর আর দুইটা লাইন দিয়ে আবার নিচে লিখছো অতএব বলা যায় যে মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য অপরিসীম, ঠিক আছে? হ্যাঁ তাহলে এটা কি হবে? জুল পার মোল পার কেলভিন। এই আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগ আছে দুইটা, আণবিক ভর গ্যাসের ঘনত্ব নির্ণয় আর এর মান। এটা তোমার ধরো 5 স্টার দিয়ে রাখো, আল্লাহর রহমত 1000 খানেক স্টার দিয়ে রাখো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন প্রায় 6 থেকে 7 বার তো হয়েছেই, প্রায় 6 থেকে 7 বার হয়েছে, এবং সবগুলো প্রশ্ন হয়েছে 15-16 সালের দিকে খুব বেশি প্রশ্ন হয়েছে, মানে তার আগে খুব বেশি প্রশ্ন হয়েছে। এগুলো ইম্পর্টেন্ট, এটা তোমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে। লিটার বায়ুমণ্ডল চাপে, এটা মুখস্থ করে ফেলো, হ্যাঁ লিটার বায়ুমণ্ডল চাপে হচ্ছে কত, সিজিএস পদ্ধতিতে হচ্ছে তোমার কত, এসআই পদ্ধতিতে কত, ক্যালোরি এককে কত, ইঞ্জিনিয়ারিং ফুড পাউন্ড ইঞ্জিনিয়ারিং যেটা আছে এটা। এখন এখান থেকে কোশ্চেন যদি আর একটু ডিপ করতে চাই তাহলে তোমার হচ্ছে আর কি করতে পারে, তোমাকে বলতে পারে যে আমাদের যে খাদ্যবস্তুর যে ফুড ভ্যালু, মানে খাদ্যবস্তু যে আমরা পরিমাপ করি, সে খাদ্যবস্তু কোন এককে পরিমাপ করি কও দেখি? খাদ্যবস্তু যে আমরা পরিমাপটা করব সেটা হচ্ছে কোন এককে করব বলেন? ওই যে একজন, আরে তোমরা কি আমারে চিনো? আমি বুঝলাম না ভাই, তোমরা কি আমাকে চিনো? অনেকে বলতেছো অতএব রিজভী ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে চাই, আমি বুঝলাম না ভাই। তোমরা কি আমাকে চেনো কেমনে ভাই? যাই হোক তোমরা তো নতুন, তোমার তো আমার তো চেনার কথা না। যাই হোক যেহেতু একজন হচ্ছে কমেন্টে বলেই দিছে। হ্যাঁ শোনো, তোমরা আসলে বুঝতেছো না যে তোমরা কার ক্লাস করতেছো আজকে, তোমাদের বোঝা উচিত, হ্যাঁ যে বাংলার ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর ক্লাস কিন্তু তোমরা আজকে করতেছো, ঠিক আছে? আমি প্রধানমন্ত্রী নির্বাচন করবো ইনশাল্লাহ। যাই হোক, তো এই যে তোমার খাদ্যবস্তুর যে আমরা যে মানে পরিমাপ করি সেটা হচ্ছে ক্যালোরি এককে রে, ক্যালোরি এককে আমরা হচ্ছে খাদ্যবস্তু যে পরিমাপ করি। এখানে আরেকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে কি জানো? কোশ্চেনটা হচ্ছে যে যান্ত্রিক চাপ নির্ণয় করা হয় কোন এককে। প্রশ্ন করতে পারে যে যান্ত্রিক চাপ নির্ণয় করা হয় কোন এককে, বলো? যান্ত্রিক চাপ, হ্যাঁ ফুড বা ইঞ্জিনিয়ারিং এককে, এই যে ফুড ইঞ্জিনিয়ারিং এককে, এটা হচ্ছে যান্ত্রিক চাপ। ওকে ঠিক আছে। এরপর আমরা আসি বোলসম্যান ধ্রুবক। এই মানগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, এগুলো হচ্ছে বইয়ে আছে, হ্যাঁ লিটার বায়ুমণ্ডল একক চাপ সিজিএস পদ্ধতিতে কত, 1.36 আর 1.38। এটা এই যে দেখো ক্যালোরি স্কেলে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান কত, এর এই প্রশ্নটা কিন্তু হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টের প্রশ্ন, এটা কিন্তু আসছিল। ক্যালোরি এককে তাহলে কত হবে? 1.987, ঠিক আছে 1.987 হবে হচ্ছে অ্যান্সার। ওকে এরপর আমরা আসি গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। দুইটা সূত্র তোমার হচ্ছে ইয়া সহ আসছে, দুইটা সূত্র আসছে তোমার সমীকরণ, সেই সমীকরণের মধ্যে এই সমীকরণটা ছিল, এই যে এই সমীকরণটাও আসছিল মেডিকেল এডমিশনে। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের সমীকরণ হচ্ছে নিচের কোনটি, এই সমীকরণটা আসছিল, ঠিক আছে? এখন তাহলে গ্রামের গ্যাস ব্যাপন R1/R2, এটা তো আমরা বলেছিলাম এটা হচ্ছে ব্যাপন এবং তোমার বয়েল দুইটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সূত্র, তার মানে এটাও ব্যস্তানুপাতিক হবে। তো এটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক সূত্র। এটা R1/R2 = √d2/d1 = √m2/m1, এটা হচ্ছে সমীকরণ। এখন আসলে এই সমীকরণ দিয়ে মূলত এই ব্যাপনের সমীকরণ দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে এই গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারি, এবং এই যে উপাদান পৃথকীকরণ এবং গাঢ়ীকরণ এটাকে অ্যাটমোলিসিস বলা হয়, আর এই যে আইসোটোপের হচ্ছে পৃথকীকরণ, এইটা হচ্ছে এর মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্রয়োগ। যদি বলে যে গ্রাহামের ব্যাপন সূত্রের মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োগ হচ্ছে কোনটা, তাহলে এই যে আইসোটোপের হচ্ছে পৃথক করা হয়। কিভাবে আইসোটোপের পৃথক করা হয়? যেমন আমরা জানি যে ইউরেনিয়াম 238 কে তোমার ইউরেনিয়াম 235-এ
মানে রূপান্তর করা হয় কোনটা দিয়া, ইউরেনিয়াম হচ্ছে হেক্সাফ্লোরাইড দিয়া। এই যে একটা আইসোটোপ থেকে আরেকটা আইসোটোপ তোমার হচ্ছে পৃথক করা হয়, এইটাই হচ্ছে তোমার গ্রামের গ্যাস ব্যবহার সূত্রে হচ্ছে প্রয়োগ বা হচ্ছে তোমার বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে তোমার ইউরেনিয়াম 235 যেটা আছে, এটাকে আমরা কোথায় ইউজ করি, নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে আমরা ইউজ করি, এটা ইম্পর্টেন্ট, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। এটা তোমরা আবার কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার যদি পড়ো, সেই কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারেও তোমরা হচ্ছে পাবা। সেটা কি পাবা, নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি হিসেবে কোনটি ইউজ করা হয়, এটাও কাজ শক্তি ক্ষমতায় ওখানেও আছে, ইউরেনিয়াম 235। এই প্রশ্নটা 3 বার আসছে মেডিকেল এডমিশন টেস্টে, 3 বার, একবার না 2 বার না, 3 বার আসছে মেডিকেল এডমিশন টেস্টে, বুঝছেন? ক্লিয়ার? ওকে, এরপরে আমরা আসি এই যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে কোনটি ইউজ করা হয়, এটা তোমার হচ্ছে ইউরেনিয়াম 235, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্যাসের গতীয় তত্ত্ব, এইখান থেকে তোমাদের কয়েকটা জিনিস হচ্ছে বুঝাই দিই, তাহলে বিষয়গুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই গ্যাসের গতিতত্ত্বের বাপ বা পিতাকে, মানে গ্যাসের গতিতত্ত্বের জাতির পিতাকে, এই গ্যাসের গতিতত্ত্বের জাতির পিতা হচ্ছে কে, বিজ্ঞানী হচ্ছে বার্নৌলি। এছাড়াও আরও জুল টুল, ডেভি, র্যামফোর্ড এরাও কিন্তু ছিল, কিন্তু মূলত বিজ্ঞানী বার্নৌলিকে আমরা হচ্ছে জাতির পিতা, মানে ওই গ্যাসের গতিতত্ত্বের হচ্ছে জাতির পিতা হচ্ছে বলা হয় বিজ্ঞানী বার্নৌলিকে। তবে এই যে সমীকরণটা দেখতেছো না, গ্যাসের গতীয় তত্ত্বের হচ্ছে সমীকরণ, এটা কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের হচ্ছে সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু 130 mc²। এই সমীকরণটা আবার ওই বার্নৌলি দেয় নাই, এই সমীকরণটা আবার দিয়েছে বিজ্ঞানী ক্লসিয়াস। এবং এই ক্লসিয়াস কিন্তু মানে অনেক ব্রিলিয়ান্ট, সে আমার ভাই, আমরা একসাথে বড় হয়েছি, তো একসাথে খেলাধুলা করছে, আমি ওর চিনি, ভালো করে চিনি, সে অনেক ব্রিলিয়ান্ট। এবং সে একই সাথে 4-5টা জিনিস, মানে ও তো অনেক কিছু জিনিস বলছে, আমার জানা মতে সে 4-5টা জিনিসের হচ্ছে সংজ্ঞায়িত করছে, ব্যাখ্যা দিয়েছে। যেমন আমরা যদি এখানে যদি দেখি যে এই যে আদর্শ গ্যাসের হচ্ছে গতীয় যে সমীকরণ আছে, সেই গতীয় সমীকরণটা হচ্ছে দিয়েছে। এখানে আরেকটা জিনিস আমরা পড়বো একটু পরে, সেটা হচ্ছে গড় মুক্ত পথ। হ্যাঁ, এই গড় মুক্ত পথের রাশিমালা দিয়েছে কে, বিজ্ঞানী ক্লসিয়াস। আবার তোমরা ফিজিক্সে তাপ গতিবিদ্যা চ্যাপ্টার পড়ছো না, সেই তাপ গতিবিদ্যা চ্যাপ্টারে দেখবা যে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র কে দিয়েছে, কও, তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র কে দিয়েছে, একটু কমেন্ট দেখি দেখি তোমাদের। এই যে আমি জানতাম যে তোমরা এইটা, এই যে তোমরা জানতাম যে এটাও তোমরা ক্লসিয়াস বলবো, যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দিয়েছে ক্লসিয়াস। শোনো, একজন কমেন্ট করছে যে ভাইয়া কেমিস্ট্রিতে ফিজিক্স ঢুকলো কেমনে, আরে কেমিস্ট্রিতে ফিজিক্স ঢুকবো না, এই বেটা যে এই জায়গায় আসে যে ক্লসিয়াস, তো ক্লসিয়াসের ফিজিক্সের কয়টা যে তোমার হচ্ছে ইয়া দিয়েছে, তো ওটা বলে দেই, আমার ভালো লাগে আর কি, ঠিক আছে? তাহলে গড় মুক্ত পথ বিজ্ঞানী ক্লসিয়াস দিয়েছে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র ক্লসিয়াস দেয় না, ওটা আর.এস. ফাউলার দিয়েছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের হচ্ছে সংজ্ঞা, 4টে সংজ্ঞা আছে না তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, ওই 4টা সংজ্ঞার মধ্যে প্রথম সংজ্ঞাটা ছিল ক্লসিয়াসের। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়েছে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দিয়েছে, তাহলে দেখো কয়টা জিনিস হইলো। এবং ওখানে তোমার হচ্ছে এন্ট্রপি নামে একটা কথা বলা আছে, সেই এন্ট্রপিও তোমার হচ্ছে এন্ট্রপিওর নামকরণ করেছে ক্লসিয়াস। তাহলে ক্লসিয়াস সম্পর্কে যেহেতু আমরা এখানে পড়তেছি, তার মানে ক্লসিয়াস সম্পর্কে এই কয়েকটা জিনিস দিয়েছে, এটা মনে রাখবা। তার মানে কি দিল, একটা হচ্ছে এই যে আদর্শ গ্যাসের গতি সমীকরণটা দিয়েছে, গড় মুক্ত পথের হচ্ছে রাশিমালা দিয়েছে, এন্ট্রপি নামকরণ করেছে, এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র সম্পর্কে ধারণা দিয়েছে কে, বিজ্ঞানী ক্লসিয়াস। আমরা একই সাথে পড়াশোনা করছি আর কি। যাই হোক, এখন আসো এই যে গ্যাসের আণবিক যে গতিতত্ত্ব, এটা আসলে কি জিনিস, এই গতিতত্ত্বের স্বীকার্য, এটি মুখস্থ করার দরকার নাই ভাই, এটি মুখস্থ করার দরকার, এটা মুখস্থ করলে তোমাদের মুখস্থ থাকবে না, কারণ এটা বুঝার জিনিস। মানে গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী বিজ্ঞানী বার্নৌলি কি কইতেছে, যে গ্যাসের কিচ্ছু নাই, ওই গরিব, ওই হতদরিদ্র, মানে গ্যাস হইতেছে গরিব এবং হতদরিদ্র, তার কিছুই নাই, কি আছে, খালি ঠোকাঠুকি করে। ঠোকাঠুকি করে মানে একজনের সাথে আরেকজনের খালি কাজ্জা বাদায় দেয়, মানে সংঘর্ষ হয়, এই জিনিসটাই একমাত্র আছে গ্যাসের, আর কিছুই নেই। তোমরা দেখো একটু, এই যে তোমার গতিশক্তি, তাপমাত্রার সমানুপাতিক যতটুকু আছে, সংঘর্ষ আছে, গতিবেগ, ঠিক আছে, কোনো পরিবর্তন হয় না, অভিকর্ষ শক্তির হচ্ছে প্রভাব নাই, এর আকর্ষণ বিকর্ষণ নাই, তারপর তার যে আয়তন, সে আয়তন খুবই মানে নগণ্য, মানে নাই বললেই চলে। তো এই কথাগুলোই তো তোমার হচ্ছে গ্যাসের আণবিক গতিত্ব শিকার যা আছে,
তাই না? তো এগুলো তো মুখস্থ করা তো নয়, একটা জিনিস আছে সেটা হচ্ছে ঠোকাঠুকি করার স্বভাব, মানে হচ্ছে তোমার সংঘর্ষ আছে। এই যে সংঘর্ষ, এই একটা জিনিসই হচ্ছে গ্যাসের হচ্ছে বেশি আছে এবং এরা সবসময় হচ্ছে ঠোকাঠুকি করে। এই সংঘর্ষটা দিয়ে আমরা তিনটা সংজ্ঞা হচ্ছে জানতে পারবো। একটা হচ্ছে গড়মুক্ত পথ সম্পর্কে জানতে পারবো, একটা হচ্ছে সম্ভাব্যতম বেগ সম্পর্কে জানতে পারবো, আর একটা জানতে পারবো হচ্ছে ব্রাউনীয় গতি, যেটা তোমরা কর্মমুখী রসায়নে পাবা। ব্রাউনীয় গতি সম্পর্কে যে জানতে পারবো, এখানে আছে যেটা মানে এই পরিবেশ রসায়নে যে আছে সেটা গড়মুক্ত পথ আছে আর সম্ভাব্যতম বেগ আছে, কিন্তু ব্রাউনীয় গতি পাবা ইয়াতে। কিন্তু তিনটা একই সাথে আমরা বুঝতে পারবো, কিন্তু কিভাবে তিনটা একই সাথে কিভাবে বোঝা যায়? হ্যাঁ দেখো, তিনটা একই সাথে কিভাবে বোঝা যায়, এটাও ছোটোখাটো। ধরো যে আমরা একটা, যখন আমরা ছোটোবেলায় মানে যারা 2010 সালের আগে বা 2015 সালের আগে আমাদের স্কুল ছুটি হইতো, আমরা কি করতাম? আমরা ধরো যে বাসায় যেতাম প্রতি বৃহস্পতিবার প্রতি শুক্রবারে কি হইতো, বাংলা সিনেমা দেখা হইতো। এগুলো তো কমন জিনিস আগেরকার, তাই না? তো বাংলা সিনেমা বৃহস্পতিবার শুক্রবার হলে হচ্ছে বিকাল 3টা বাজে আমাদের টিভির সামনে বসা লাগতো, ঠিক আছে? এবং প্রতি এলাকায় একটা করে টিভি থাকতো। তো ওই সময়ের সিনেমাগুলো কি দেখাইতো, মানে একটা নর্মাল জিনিস, একটা সিনেমার বাংলা সিনেমার নর্মাল জিনিস কি? নর্মাল জিনিস হইতেছে কি, নায়ক ধরো যে তোমার ইয়াতে যাবে, নায়ক নায়িকা কলেজে যাবে, কলেজে যাওয়ার পর কি হবে, মানে ওই যে ধরো যে বই তারা হচ্ছে এমনি করে নিবে, এমনি করে নিয়ে ধরো যে বই নিয়ে যাবে। তো এমনি করে ধরো যে যখন বই নিয়ে যাবে তখন কি করবে, তারা তারা দুইজনে হচ্ছে ধাক্কা খাবে, ঠিক আছে? তখন হচ্ছে নায়ক অথবা নায়িকার হচ্ছে বই পড়ে গেল, পড়ে যাওয়ার পর কি হবে, এখন দুইজনে হেরা হচ্ছে কি করবে, উঠাবে, উঠেতে যায় আর একটু মাথার মধ্যে ঠুকাঠুকি খাবে। এটার কমন, এটার কমন চাল রাখে না? তো যখন হচ্ছে তখন হচ্ছে ওরা চোখাচোখি করবে, চোখাচোখি করেই হেরা গেল কোথায়, কক্সবাজারে, ওখানে যায় নাচতাছে। আরে ভাই, হেরা পড়লো, বই পড়লো কলেজে, হেরা গেল কক্সবাজারে, এ কে হুয়া, এ कैसे হুয়া? তা এই যে তোমার জিনিসটা, এই যে তোমার হেরা যে সংঘর্ষ যে হইছে এদের মধ্যে, ঠিক আছে? এই যে সংঘর্ষ হওয়ার পরে নিশ্চয়ই তারা কোনো একটা বেগ প্রাপ্ত হয়েছে। এই যে একটা বেগ প্রাপ্ত হওয়া, সেই বেগে তারা কোথায় গেছে, কক্সবাজারে গেছে একবারে। তো এই যে কক্সবাজারে যায় না, এই যে বেগ প্রাপ্ত হয় এটার নাম হচ্ছে সম্ভাব্যতম বেগ। কিভাবে বুঝাই দেখো, ধরো যে এই যে একটা গ্যাসের অণু আর এই যে তোমার হচ্ছে একটা গ্যাসের অণু, এই যে দুইটা গ্যাসের অণু কি হবে, তারা নিজেদের মধ্যে কি সংঘর্ষে লিপ্ত হচ্ছে, ও আবার আরেকটা যার সাথে যায় তোমার সংঘর্ষে লিপ্ত হচ্ছে, ও আবার আরেকটা, মানে এভাবে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাই একটা অণু যখন আরেকটা অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে সে অন্যদিকে চলে যাবে, অন্যদিকে কিভাবে যাবে, একটা তো বেগ প্রাপ্ত হবে। সেই যে একটা অণু দুইটা অণু পরস্পর সংঘর্ষে লিপ্ত হওয়ার সময় যে বেগ প্রাপ্ত হয়, সেই বেগটার নাম হচ্ছে সম্ভাব্যতম বেগ। যে বেগ প্রাপ্ত হয়েছে সেই বেগটার নাম হচ্ছে সম্ভাব্যতম বেগ, ঠিক আছে? আর যে দূরত্বটা অতিক্রম করছে, যে পথ অতিক্রম করছে, সেই পথটার নাম হচ্ছে গড়মুক্ত পথ। ছামাচ মে আয়া কি না? মানে তোমাদের বিষয়টা কি ক্লিয়ার? কি ক্লিয়ার? ক্লিয়ার না? হ্যাঁ। তা এই যে তোমার এইটা হচ্ছে কি গড়মুক্ত পথ গেল। আর আরেকটা বললাম যে ব্রাউনীয় গতি। এখন এই ঠোকাঠুকি আজীবন চলবে, মানে অবিরাম চলবে। যদি বলে যে গ্যাসের দুইটা অণু একে অপরের যে সংঘর্ষে লিপ্ত, সেই সংঘর্ষটা অবিরাম চলবে, সেই যে অবিরাম চলা এইটার নাম হচ্ছে ব্রাউনীয় গতি, ঠিক আছে? মানে সংঘর্ষটা অবিরাম চলে, ব্রাউনীয় গতি। এখন এই ব্রাউনীয় গতি দিয়ে তোমরা কি করতে পারবা, ওই যে সাসপেনশন কলয়েড আছে না, এই জিনিসটা হচ্ছে ব্যাখ্যা করতে পারবা। বুঝাই দেই, এটা আছে কিন্তু কর্মমুখী রসায়নে তোমাদের আছে। তো সাসপেনশন এবং লিগামেন্ট, সাসপেনশন মানে কি অধক্ষেপ করা না। ধর যে একটা দ্রবণের মধ্যে পানি আর চিনি নিছো, চিনির অণুগুলো কি হয়েছে, পানির মধ্যে দ্রবীভূত হয়ে গেছে, মানে ওই চিনির অণুগুলো পানির অণুর সাথে ধর যে ঠোকাঠুকি করে কি হয়ে গেছে, মানে ভ্যানিশ হয়ে গেছে। এখন ওইগুলো যদি ধরো যে তোমার কোনো একটা জায়গায় যদি রাইখা দাও, দেখবা যে কিছুক্ষণ পর বা তোমার সম্পৃক্ত দ্রবণ যদি, অসম্পৃক্ত দ্রবণ যদি, চিনি যদি বেশি থাকে পানি যদি কম থাকে, তাহলে দেখবা যে অধক্ষেপ পড়তেছে। তার মানে ওই চিনির অণুগুলো পানির অণুর সাথে আর ঠকাঠকি করতে পারতেছে না, এরা কি করছে, এরা এখন বসে গেছে গা। তার মানে এদের যখন এই যে মানে সংঘর্ষটা যখন হচ্ছে হবে না, তখন এরা কি হবে, তখন এরা বসে থাকবে। এটা হচ্ছে তোমার সাসপেনশন। তার মানে ব্রাউনীয় গতি হচ্ছে কি, ব্রাউনীয় গতি হচ্ছে অবিরাম থাকবে। যদি না থাকে তাহলে কি হবে, অধক্ষেপ করে যাবে, কারণ এদের কাজ নাই তো, অণুগুলোর কোনো কাজ নেই, হারা বসে গেছে গা। মানে বিষয়টা ক্লিয়ার কি ক্লিয়ার না ভাই, ক ভাই? ভাই তোরা হাস পরে আগে বুঝ ভাই, এরা আগে হাসতে আছে তারপর কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকে কি কি এগুলি কমেন্ট করতেছে, আল্লাহ।
আইরে মরারা রে। আচ্ছা যাই হোক, দেখো তাহলে বিষয়টা কি, ব্রাউনীয় গতি, গড় মুক্ত পথ, সম্ভাব্যতম বেগ, এই তিনটে জিনিস আমরা বুঝলাম তো নাকি। এখন কথা হচ্ছে জিনিস তিনটা সেম ওয়েতে আমরা বুঝতেছি, কিন্তু আসলে এই তিনটা জিনিস তিনজন বিজ্ঞানী দিয়েছেন, এখানে কিছু করার নাই। তিনটা যে তিনজন বিজ্ঞানী আবিষ্কার করছে। যেমন গড় মুক্ত পথ একটু আগে আমরা বললাম কি, গড় মুক্ত পথ দিয়েছে বিজ্ঞানী ক্লসিয়াস, বিজ্ঞানী ক্লসিয়াস। এবং গড় মুক্ত পথের সমীকরণটা হচ্ছে আমাদের লাগবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। গড় মুক্ত পথের সমীকরণ এগুলো আসতে পারে, সমীকরণ দিয়েই তোমার হচ্ছে আসতে পারে। এবং গড় মুক্ত পথের সমীকরণে আচ্ছা সমীকরণটা থাকলেই হবে। এবং আসো এই যে সম্ভাব্যতম বেগের হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে লাগবে। আর আরএমএস বেগ যেটা আছে, সেই আরএমএস বেগের তোমার এই সমীকরণটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই সমীকরণগুলো দিয়ে ম্যাথ ভার্সিটির ক্ষেত্রে লাগবে, মেডিকেলের ক্ষেত্রে এইগুলো থেকে ম্যাথ কখনো আসে নাই, এগুলো ম্যাথ হচ্ছে করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা আর ব্রাউনীয় গতি, আচ্ছা সম্ভাব্যতম বেগ কে দিয়েছেন, বিজ্ঞানী ম্যাক্সওয়েল দিয়েছেন। ও আমার ভাই হয়, হ্যাঁ আমরা এগুলো সমসাময়িক সবাই, এই যে ম্যাক্সওয়েল, হ্যাঁ। আর ক্লসিয়াস। আর ব্রাউনীয় গতি দিয়েছে আইনস্টাইন, অত সেদিনকার পোলা, হ্যাঁ অত সেদিনকার পোলা না, হ্যাঁ ওইটাই তো। যাই হোক, তাহলে দেখো তিনজন বিজ্ঞানী তিনটা জিনিস, গড় মুক্ত পথ ক্লসিয়াস, সম্ভাব্যতম বেগ ম্যাক্সওয়েল, আর ব্রাউনীয় গতি হচ্ছে আইনস্টাইন। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো, হ্যাঁ ওকে। এরপরে আমরা আসি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। দেখো একটু আগে আমরা গড় মুক্ত পথে গ্যাসের আণবিক গতিতত্ত্বে আমরা কি জানলাম, আণবিক গতিতত্ত্বে জানলাম যে আসলে গ্যাসের কিচ্ছু নাই, ব্যাটার খালি একটা জিনিস আছে, সেটা হচ্ছে ঠোকাঠুকি আছে, মানে সংঘর্ষ আছে। তাহলে দেখো এখন আদর্শ গ্যাস তাহলে হচ্ছে কী হইব, তারা হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্র সবসময় মাইনা চলবো, আদর্শ জিনিস, ঠিক আছে। এর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ, একটু আগে তো আমরা বললামই যে হ্যাঁ কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। তারপর আদর্শ গ্যাসের অনুসবের মোট আয়তন দ্বারা গ্যাস দ্বারা আয়তনের মানে আয়তন মানে নগণ্য, তার মানে ওই হিসাবে গণ্য করা হয় না, মানে ওটা আউট অফ সিলেবাস হিসাবে একটা জিনিসই গণ্য করা হয়, সেটা হচ্ছে ঠোকাঠুকি। আর এই যে বাস্তব গ্যাস সবই আছে, ঠিক আছে। এখন এই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস দেখো সমীকরণ, দেখো আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, আর বাস্তব গ্যাসের সমীকরণ এটা একটা ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এইটা একটু পড়াবো তোমাদেরকে, আর আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক, এই দুইটা জিনিস একটু তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দেই, তাইলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। দেখো এই যে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়, যদি আয়তনের উপর নির্ভরশীল না হয় তাহলে কিসের উপর নির্ভরশীল, কোশ্চেন 20 টাকার কোশ্চেন, কও অ্যান্সার দাও। যদি তোমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টার, হ্যাঁ যদি তোমার হচ্ছে তাপগতিবিদ্যা চ্যাপ্টার তোমাদের পড়া থাকে তাহলে তো অ্যান্সার করার কথা, মানে ভালো করে পড়া থাকলে আর কি। দেখো আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়, তাহলে কিসের উপর নির্ভরশীল, আমার কোশ্চেন, অ্যান্সার করো। তোদেরকে মানুষ করতে পারলাম না রে, তোরা এডি কি কমেন্ট করস, হ্যাঁ আজকের ক্লাসের টপিক বলে ঠকাঠকি, কও দেখি এডি 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 সহ্য হয়, কত গরু গাধা পিটায় মানুষ করলাম রে, এই মরা। যাই হোক 20 টাকার, হ্যাঁ এই যে তোমরা অ্যান্সার দেওয়া শুরু করছো, তাপমাত্রার উপর নির্ভরশীল। এই যে তোমার আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বা কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি যে তাপমাত্রার উপর নির্ভরশীল, এটার নাম হচ্ছে একটা প্রকল্প, সেটা হচ্ছে মেয়ারের প্রকল্প। নামটা শুনছো কিনা কও, মেয়ারের প্রকল্প। এটা 15 সালের মেডিকেল এডমিশন টেস্ট আসছিল, 15 সালে আসছিল, ঠিক আছে। তাহলে মেয়ারের প্রকল্পটা কি, এটা ফিজিক্সে মনে পড়ে রে, ফিজিক্সে পড়ছো, ফিজিক্সে পড়ছো মেয়ারের প্রকল্প, যে কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, সেটাকে আমরা কি বলি, হ্যাঁ মেয়ারের প্রকল্প বলি। সুন্দর। এই যে মেয়ারের প্রকল্প, এই কোশ্চেনটাও হয়ে গেল। দেখো মানে সব কিছু যদি তোমরা রিলেটেড যদি পড়ো না, তাহলে দেখবো যে তোমাদের পড়াটা একটু মানে গুছানো হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমি জাস্ট রেফারেন্সগুলো শুধুমাত্র টানতেছি তোমাদের জন্য, হ্যাঁ। এবার আসি আমরা আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক, মানে আদর্শ গ্যাসের বেলায় হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্কটা হচ্ছে কত, এই জিনিসটা একটু বুঝাই দিই, হ্যাঁ। সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক জিনিসটা কি জিনিস আগে এটা কও, মানে এটা দিয়ে কি, এটা খায় না মাথায় দেয় না রান্না করে, কি করে এটা দিয়া, সংকোচনশীলতা গুণাঙ্ক পেষণ গুণাঙ্ক দিয়া বলো।
এইটা দিয়ে আসলে কি করে? আচ্ছা যাই হোক, দেখো তোমরা জানো না, হ্যাঁ আচ্ছা, অনেকে অনেকে কমেন্ট করতেছো। আচ্ছা দেখো এখানে বাস্তব গ্যাসের যে সংকোচনশীলতা গুণাঙ্ক, এইটা মানে হচ্ছে বিকৃতির পরিমাপ নির্ণয় করা, মানে একটা গ্যাস কি পরিমাণ বিচ্যুতি হবে বা কি পরিমাণ হচ্ছে বিকৃতি হবে সেইটা নির্ণয় করা এই পেষণ গুণাঙ্ক দিয়ে বা পেষণ গুণাঙ্কের মান দিয়ে হচ্ছে করা হয়। তা সেটা কিভাবে দেখো, এইটা নিয়ে দুইজন ভদ্রলোক, এক ভদ্রলোক হচ্ছে তোমার বিজ্ঞানী অ্যামাগা, হ্যাঁ দুইজন ভদ্রলোক বিজ্ঞানী অ্যামাগা, আর একজন হচ্ছে বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস, হ্যাঁ ভ্যান্ডার ওয়ালস আমার পাশের এলাকার ছিল আর কি এরা, হ্যাঁ আইনস্টাইন আমি আর ম্যাক্সওয়েল এক এলাকা ছিলাম আমরা, আর ভ্যান্ডার ওয়ালস আর হচ্ছে অ্যামাগা ছিল আর এক এলাকার ধরো। তো এই যে অ্যামাগা এবং হচ্ছে ভ্যান্ডার ওয়ালস এই দুইজন বিজ্ঞানী সংকোচনশীলতা গুণাঙ্ক সম্পর্কে দুইটা পরীক্ষা ওরা স্বতন্ত্রভাবে হচ্ছে করছে, হ্যাঁ তো যখন স্বতন্ত্রভাবে দুইটা পরীক্ষা যখন হচ্ছে করছে তখন এ একটা বাইর করছে, ও একটা বাইর করছে। তো দুইটাই মানে দুইজনেরটাই কিন্তু সেম হয়েছে, কিন্তু একটা জায়গায় একটু গন্ডগোল আছে, তা আমি তোমাদেরকে দেখাইনি। ধরো যে পিভি বনাম পি যদি আমরা একটা লেখচিত্র, দুইটাই লেখচিত্র আছে, পিভি বনাম পি বনাম যদি পিভি বনাম পি যদি আমরা লেখচিত্র যদি আঁকি, তো একটা ধরো হচ্ছে আদর্শ গ্যাসের বেলায় এই একটা মান জেড, মানে সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্কের মান হচ্ছে জেড। তাই এই আদর্শ গ্যাসের বেলায় জেড এর মান হচ্ছে 1, তার রেঞ্জ হচ্ছে ধরো যে আমরা এটা ধরলাম, হ্যাঁ এখন কিছু কিছু গ্যাসের ক্ষেত্রে আছে যে তোমার পিভি বাড়াইলে পি বাড়াইলে পিভি তোমার হচ্ছে সরাসরি বাড়ে, মানে বাড়াইলে বাড়বো আর কি সোজা কথা, সেটা হচ্ছে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। আবার কিছু কিছু গ্যাস আছে প্রথমে কমে তারপরে হচ্ছে বাড়ে, মানটা প্রথমে কমে, এই যে প্রথমে হচ্ছে কমলো তারপর হচ্ছে বাড়লো, প্রথমে কমলো তারপরে হচ্ছে বাড়লো। তো এটা হচ্ছে কি কি আছে, এটা ধরো যে তোমার আছে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন। তাহলে যেটা আবার একটু লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হিলিয়াম, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। এখন দেখো দুইটা গ্যাস কিন্তু বাড়াইলেই হচ্ছে বাড়তেছে, তার মানে পেষণ গুণাঙ্কের মান একের থেকে এই দুইটার হচ্ছে কি বেশি, যার মান মানে যার মান একের থেকে বেশি তার বিচ্যুতির পরিমাণ বা বিকৃতির পরিমাণ কম। কি বললাম, যার মান একের থেকে যদি বেশি হয় তার বিকৃতি কম, বিকৃতি বা বিচ্যুতি কম হবে, ঠিক আছে। আর যার মান একের থেকে কম, যেমন এই যে এটা প্রথমে কমছে পরে বাড়ছে, এটা পরেরটা, কিন্তু প্রথমে তো কমছে, যেমন কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, তারপর অক্সিজেন, এটা তো কমছে না, যেহেতু যার মান কম তার হচ্ছে বিকৃতি বা বিচ্যুতি কি হবে বেশি হবে। তাহলে এখান থেকে আমাকে অ্যান্সার করো তো কার বিচ্যুতি সবচেয়ে বেশি, অ্যান্সার করো কার বিকৃতি বা বিচ্যুতি সবচেয়ে বেশি। আরে আমার এলাকার নাম, আমার বাসা দিনাজপুরে, আমি দিনাজপুরের কৃতি সন্তান, তোমরা দেখেই বুঝতে পারতেছো না আমি যে একজন কৃতি, এটা তো তোমাদের বুঝতেই হইব ভাই। দিনাজপুরের কৃতি সন্তান আমি। তাহলে দেখো এখানে এই লেখচিত্র থেকেই কিন্তু তোমরা হচ্ছে বুঝতে পারবা যে কার বিকৃতির পরিমাণ হচ্ছে বেশি। তো বিকৃতি দেখো এই যে তোমার এখানে কার্বন ডাই অক্সাইডের বিকৃতি সবচেয়ে বেশি হয়েছে রে, কারণ ওর মান হচ্ছে কি সবচেয়ে কম, যার মান হচ্ছে কম তার বিকৃতি বা বিচ্যুতি বেশি। নাইট্রোজেনটা ধরো যে তার উপরে, অক্সিজেনটা তার উপরে, তো এটা তোমার একটু এদিক সেদিক হইতে পারে এখানে, কিন্তু কার্বন ডাই অক্সাইডের বিকৃতি বা বিচ্যুতির মান হচ্ছে সবচাইতে বেশি। তবে নাইট্রোজেনের ক্ষেত্রে একটু গন্ডগোলটা পাকাইছে বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস, হ্যাঁ এই নাইট্রোজেনের ক্ষেত্রে গন্ডগোল পাকাইছে বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস বলছে হাইড্রোজেন হিলিয়ামের সাথে নাইট্রোজেনের মানটাও বাড়ে। এই জাস্ট ভ্যান্ডার ওয়ালস ওই জায়গাটা একটু বলছে যে নাইট্রোজেনটাকে হাইড্রোজেন হিলিয়ামের সাথে যুক্ত করছে, বাকিগুলো সবগুলা ঠিক আছে, বুঝতে পারছো। তো আজকে আমার টপিক ছিল এই পর্যন্তই, আজকে তোমাদেরকে হচ্ছে পড়াবো মানে
আমাদের আজকের পড়াশোনা হচ্ছে এটাই। তোমাদের সাথে হয়তোবা অফলাইন ক্লাস যারা তোমরা করতেছো ঢাকা শাখায় যারা আছো তোমাদের সাথে হয়তোবা দেখা হবে। সাধারণ জ্ঞান ক্লাস তোমরা জানো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমার সাধারণ জ্ঞান ক্লাসও দেওয়া আছে, ঠিক আছে। আমি মূলত ছিলাম হচ্ছে কেমিস্ট্রি লেকচারার, কেমিস্ট্রি ক্লাসই নেই তোমাদের, ইনশাল্লাহ তোমাদের সাথে কেমিস্ট্রিতে দেখা হবে হয়তো ঢাকার আন্ডারে যে কয়েকটা ব্রাঞ্চ আছে সেই কয়েকটা ব্রাঞ্চে। এছাড়াও সাধারণ জ্ঞান ক্লাসে হচ্ছে তোমাদের সাথে দেখা হবে, মজা মাস্তি হবে ইনশাল্লাহ, মজা মাস্তি সহকারে আমরা হচ্ছে পড়বো ইনশাল্লাহ। তো তোমাদের জন্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, কারণ এই সময়টা এই যে তোমাদের খুব সম্ভবত আবদুল্লাহ ইয়াতে ছিল, লঞ্চিং লাইভে তোমাদের হচ্ছে ছিল আবদুল্লাহ কিন্তু খুব ভালো কথা বলে এবং সে কিন্তু 20-21 সেশনের হচ্ছে সেকেন্ড ছিল, 21-22 সেশনের সেকেন্ড ছিল। সে কিন্তু মোটামুটি মানে এই সময়টা কীভাবে ইউটিলাইজ করবো এইটা সম্পর্কে খুব সম্ভবত তোমাদেরকে বলছিল। তো তোমার আমি যদি বলি যে মেডিকেলে চান্স পাওয়াটা, হ্যাঁ মেডিকেলে চান্স পাওয়াটা খুবই সহজ, আবার হচ্ছে খুবই কঠিন। যারা আমরা পড়াশোনা করব তারাই হচ্ছে চান্স পাবো, যারা পড়াশোনা করবো না তারা চান্স পাবো না। 3টা মাস সব কিছু মানে সব কিছু ইয়া দিয়ে, ঠিক আছে, হ্যাঁ সব কিছু সাইডে সুইডে দিয়া যদি তোমরা পড়াশোনা করতে পারো তাহলে দেখবা যে তোমরা হচ্ছে কামিয়াব হচ্ছ। মেডিকেলে চান্স পাওয়াটা দেখো, 100 মার্কের যদি তোমার হচ্ছে ইয়া হয়, 100 মার্কের যদি কোশ্চেন হয় লাস্ট এডমিশন টেস্টে, মানে তুমি যদি হিসাব করো যে 75+ যদি তুলতে পারো তাইলেই তোমাদের হচ্ছে মানে চান্স হয়ে যাবে। এখন কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে, এই কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবা যে তোমাদের হচ্ছে এই কয়েকদিনে তুমি চাইলে ইয়া করতে পারো। ওই যে তোমাদের কোশ্চেন ব্যাংকের একটা মানে পরীক্ষা হবে, কোশ্চেন ব্যাংকগুলো ব্যাখ্যা সহকারে পড়বা, ব্যাখ্যা সহকারে পড়লে মিনিমাম 15% কোশ্চেন তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবারে হু কমন পাবো, এটা লিখে নাও। 15% কোশ্চেন মাস্ট বি কমন পাবাই, বুঝছো, মাস্ট বি 15% কোশ্চেন কমন পাবা। এই জন্য ব্যাখ্যা সহকারে যদি তোমরা পড়ো এখানে 15% মানে 15 মার্ক তোমাদের হচ্ছে ক্লিয়ার। আর যে ব্যাখ্যাগুলো পড়বা সেই ব্যাখ্যাগুলো থেকে তো তোমার হচ্ছে কোশ্চেন আসতেই পারে, এবং এখানে দেখবা যে 20-30% তোমাদের পড়াশোনা হচ্ছে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা করবা কি লাস্ট 10 বছর 15 বছর না করে 20 বছরে যদি কোশ্চেন কালেক্ট করতে পারো এটা আরও ভালো হয়, ঠিক আছে। যাই হোক, আর 100 মার্কের মধ্যে 75+ মার্ক পেলেই কিন্তু তোমরা মেডিকেলে চান্স পাচ্ছ, এটা তো আমরা সেই হিসাবটা সবাই জানি। রেজাল্ট যাদের হচ্ছে ভালো হবে খারাপ হবে, রেজাল্টের কথা যদি আমি বলি তোমাদেরকে, রেজাল্টের কথা যদি বলি, অনেকে বলবা যে ভাই আমার তো 4.8 বা 4.7 এরকম আসতে পারে। ভাই রেজাল্ট খারাপ করেও মানে অনেকে ভালো জায়গায় ভালো কলেজ মেডিকেল কলেজে চান্স পায়। আমারই ফ্রেন্ড, ঠিক আছে, মেট্রিকে ছিল 4.81 আর ইন্টারমিডিয়েটে একবার কাটা A+, এই পয়েন্ট নিয়ে সে হচ্ছে রংপুর মেডিকেলে চান্স পাইছে, ঠিক আছে, রংপুরে চান্স পাইছিল। এরকম অহরহ হচ্ছে স্টুডেন্ট আছে। আমি প্রায় 15-16 সাল থেকে রিটেনের সাথে যুক্ত আছি, এরকম অনেক স্টুডেন্ট পাইছি যে 11 মার্ক কম নিয়েও তোমার হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছে, 10 মার্ক 8 মার্ক 6 মার্ক 5 মার্ক তো অহরহ, যারা সেকেন্ড টাইমার আছে তোমরা 5 মার্ক তো অহরহ নিয়েছে লাস্ট কয়েক বছর হচ্ছে চান্স পেয়েছে, ঠিক আছে। সুতরাং রেজাল্টের চিন্তাভাবনা না করে এখন যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল পরীক্ষার সাথে সাথে এই প্রশ্ন ব্যাংকগুলো হচ্ছে সলভ করে ফেলো, আর 1-2 তারিখ থেকে হচ্ছে তোমাদের আগে ধুমধার কাজ শেষ হবে। রেজাল্টের দিকে তাকানোর দরকার নেই, তোমার কথা হচ্ছে শুধু পড়াশোনা করা। 4 মাস পরে যখন তোমরা একটা ভালো একটা জায়গায় যখন চান্স পাবা তখন দেখবা যে তোমাদের ইয়াটা হচ্ছে, ঠিক আছে। আরও অনেক গল্প হবে তোমাদের সাথে, অনেক কথা আছে, ঠিক আছে। ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।